আজকের টপিক হলো প্রাণী জগৎ। আমরা প্রত্যেকেই প্রাণী, তাই আমাদের প্রত্যেকেরই জানা দরকার যে এই প্রাণী জগতের আবির্ভাব কিভাবে হলো, বা এই প্রাণী জগৎ রিলেটেড কিছু ওয়ার্ড, মানে জীব বৈচিত্র্য কি, পরিবেশ দূষণ কি, কিভাবে বিভিন্ন প্রাণীর সংরক্ষণ করা হয়, এই সব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ওভারঅল প্রাণী নিয়ে আজকে তাহলে আমরা পড়ব। তাহলে দেখো, প্রথমেই এটা খুবই, আমরা যেহেতু প্রত্যেকেই প্রাণী, এটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক যে অরিজিন অফ লাইফ, মানে প্রাণী জগতের উৎপত্তি কিভাবে হলো, অর্থাৎ অরিজিন অফ লাইফ। অরিজিন অফ লাইফ, এই অরিজিন অফ লাইফের সঙ্গে রিলেটেড একটা আরো দুটো ওয়ার্ড সম্বন্ধে আমাদের জানতে হবে, সেটা হলো ইভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। এই ইভলিউশন মানে হলো অরিজিন অফ লাইফ, আমি বাংলাতেও বলে দিচ্ছি, অরিজিন অফ লাইফ মানে হলো জীবনের উৎপত্তি। এই জীবনের উৎপত্তি বা পৃথিবীতে জীবনের যে এই আবির্ভাব, সেটা কিভাবে হলো সেটাই আজকে আমরা নিয়ে আলোচনা করব। ইভলিউশন মানে হলো অভিব্যক্তি, এবং অ্যাডাপ্টেশন মানে হলো অভিযোজন। তাহলে দেখো, একটু একটু করে এগোই। প্রথমে দেখে নি যে এই অ্যাডাপ্টেশন কাকে বলে। বা অভিব্যক্তি যেটাকে আমরা বলছি, প্রথমে শুরু করছি যে ইভলিউশন কি। ইভলিউশন মানেই কি? অভিব্যক্তি। মানে যে মন্থর আর গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো উদ্বংশীয় সরলতম জীব, কোনো সরলতম জীব থেকে কি তৈরি হয়েছে না, জটিল জীবের উদ্ভব হয়েছে। মানে জীব সৃষ্টির ইতিহাস দেখলে আমরা দেখব যে সরল জীব থেকেই কিন্তু জটিল জীবের উদ্ভব হয়েছে। মানে প্রথমে এসছে এককোষী জীব, মানে একটা স্টেপে বললে প্রথমে এসছে এককোষী, তার থেকেই কিন্তু বহুকোষী জীবের উদ্ভব হয়েছে। প্রথমে ধরো এসছে ভাইরাস, তারপর ব্যাকটেরিয়া, তারপর তারপরে এসছে ধরো প্রোক্যারিওটিক, তারপরে ইউক্যারিওটিক, আর সব থেকে জীবের মধ্যে সব থেকে উন্নত হলো কে? মানুষ। তাহলে অভিব্যক্তি আমাদের এটাই শেখায় যে সরল জীব থেকেই কিন্তু জটিল জীবের উৎপত্তি হয়েছে। এটা হলো একটা মেন পয়েন্ট, যে সরল জীব থেকেই জটিল জীবের উৎপত্তি হয়েছে। আর সেকেন্ড পয়েন্ট হলো সকল জীবই একই উদ্বংশীয় জীব থেকে সৃষ্টি হয়েছে। তাহলে ইভলিউশন এর মেন কথা কি? যে সরল জীব থেকেই জটিল জীবের উৎপত্তি হয়েছে। মানে সরল জীব বলতে বোঝানো হচ্ছে যারা কিনা ইনভার্টিব্রেট বা যারা অকর্ডাটা। পৃথিবী সৃষ্টির ইতিহাস দেখলে আমরা দেখব প্রথমে কিন্তু পৃথিবীতে রাজত্ব করতো এই ইনভার্টিব্রেট, তার থেকেই ক্রমান্বয়ে ভার্টিব্রেট বা জটিল জীবের বা কর্ডাটা সমন্বিত জীবের উদ্ভব হয়েছে। মানে প্রথমে এককোষী বা সমুদ্রে, আমরা আরো পৃথিবীর ইতিহাস পড়বো জীব সৃষ্টির, প্রথমে সমুদ্রের জলে জীবনের উৎপত্তি ঘটে। মানে সমুদ্রের জলে যেগুলো এককোষী সামুদ্রিক জীব, অ্যামিবা বা বিভিন্ন রকম সামুদ্রিক, তোমরা জানো জেলিফিশ, এগুলো কিন্তু সৃষ্টির প্রথম যুগে এসছে। তার থেকে ক্রমান্বয়ে জটিল জীব, মানে জটিল জীবের মধ্যে যদি আমি
মানে মেরুদণ্ডী প্রাণী ধরি, সেরকমই মেরুদণ্ডী প্রাণীর মধ্যে প্রথমে কিন্তু এসছে মাছ, তারপরে এসছে উভচর, তারপরে এসছে সরীসৃপ, তারপরে এসছে পক্ষী, তারপরে আসছে স্তন্যপায়ী। মানে যদি এটা যাচ্ছে মেরুদণ্ডী প্রাণীর মধ্যে, তাহলে মেরুদণ্ডী প্রাণীর মধ্যে এই যে স্তন্যপায়ী বা ম্যামলস, আমাদের সবারই স্তন্যপায়ীর মধ্যে মানুষ পড়ছে, মানুষ, গরু, ছাগল এরা পড়ছে স্তন্যপায়ী। এরা কিন্তু সব থেকে উন্নত স্তন্যপায়ী প্রাণীর মধ্যে, আবার মানুষ হলো সব থেকে উন্নত। তাহলে এই সবারই যদি বলি মানুষের পূর্বপুরুষকে মাছ, মানে এমন একটা সময় ছিল যখন কিনা মাছ ছিল, তখন কিন্তু মানুষ আসেনি, মানুষ অনেক পরে এসেছে। এরকম মাছ থেকে ক্রমান্বয়ে প্রথমে আসলো জলে মাছ, তার থেকে ক্রমান্বয়ে উভচর, তার থেকে সরীসৃপ, তার থেকে পক্ষী এবং তার থেকেই স্তন্যপায়ী শ্রেণীর উদ্ভব হয়েছে। আর এদের যদি সিস্টেম দেখি তাহলে দেখব যে মাছের দেহে ধরো যদি হৃৎপিণ্ডকে দেখি, তাহলে মাছের যে হৃৎপিণ্ড সেটা কিন্তু তুলনায় অনেক সরল প্রকৃতি, তুলনামূলকে স্তন্যপায়ী শ্রেণীর হৃৎপিণ্ড কি অনেক জটিল। স্তন্যপায়ী শ্রেণীর যদি হৃৎপিণ্ড দেখি তাহলে সেটা দেখব কি অনেক জটিল। তাহলে এরকম শুধু যে হৃৎপিণ্ড তা না, এটা আমি হৃৎপিণ্ড দিয়ে বললাম। যদি আমরা মস্তিষ্কের গঠন দেখি তাহলেও দেখব যে মাছের ক্ষেত্রে এটা কিন্তু সরল, তুলনায় স্তন্যপায়ের ক্ষেত্রে এটা কিন্তু কি হয়েছে, মস্তিষ্কটাই একটা জটিল এবং মানুষের অনেক বুদ্ধি বেশি। তাহলে এই থেকে এই সিদ্ধান্ত করা যায় যে এই যে সরল জীবের যে সিস্টেমগুলো রয়েছে সেটা মেবি হতে পারে শ্বাসতন্ত্র, মানে রেসপিরেটরি সিস্টেম, মেবি হতে পারে সার্কুলেটরি সিস্টেম বা সংবহন তন্ত্র বা রেচনতন্ত্র। রেচনতন্ত্র মানে কি এক্সক্রিটারি সিস্টেম। এগুলো সরল জীবের ক্ষেত্রে এদের স্ট্রাকচার সবই সরল, সে তুলনায় যে জীব উন্নত মানে যেটা জটিল জীব তার ক্ষেত্রে এই সবগুলোই কিন্তু উন্নত প্রকৃতি। তার মানে এই যে ইভলিউশন থেকে আমরা কি বুঝলাম, ইভলিউশন থেকে বুঝলাম যে একটা মন্থর এবং গতিশীল প্রক্রিয়ার মাধ্যমেই সরল জীব থেকেই কিন্তু জটিল জীবের উদ্ভব হয়েছে। মানে প্রথমে পৃথিবীতে এসছে এককোষী জীব, তার থেকেই ক্রমান্বয়ে জটিল বহুকোষী জীবের উদ্ভব হয়েছে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হলো সকল জীবই একই উদ্বংশীয় জীব থেকে সৃষ্টি হয়েছে। মানে মেরুদণ্ডীর ক্ষেত্রে আমাদের সবার পূর্বপুরুষ কিন্তু মাছ। এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে ছিল মাছ, তখন কিন্তু উভচরও ছিল না, সরীসৃপও ছিল না, পক্ষীও ছিল না, স্তন্যপায়ীও ছিল না। তার মানে সবার পূর্বপুরুষই কিন্তু মাছ। সেই জন্য বলা হয়েছে সকল জীবই একটাই উদ্বংশীয় জীব থেকে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হলো ইভলিউশন। তোমরা প্রত্যেকে বুঝতে পারছো কি বলা হচ্ছে? একটুখানি বলো, তাহলে বুঝতে পারবো যে পড়াটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, তাহলে এইবার আমরা এইভাবে কিভাবে যে সৃষ্টি, আজকে আমরা পড়ছি জীব সৃষ্টি। আচ্ছা, আজকে আমরা পড়ছি জীব, এই যে পুরোটা ইভলিউশনটা যে পড়ালাম এটা হলো পুরোটাই অরিজিন অফ লাইফ, মানে কিভাবে জীব সৃষ্টি হচ্ছে সেই জীব সৃষ্টির ইতিহাস নিয়ে আজকে আমরা পড়ছি। জীবের যে সৃষ্টি এটা কিভাবে হয়েছে, মানে প্রথমেই কিন্তু কোনো কিছু কোষ আসেনি। জীবের উৎপত্তিতে প্রথমে এসছে হাইড্রোকার্বন। এই যে দেখতে পাচ্ছ হাইড্রোকার্বন, মানে কার্বন এবং হাইড্রোজেন সমন্বিত যৌগ
পৃথিবীতে প্রথম এসছে, মানে প্রথমে একটা সেল বা কোষ কিন্তু আসেনি, প্রথমে এসছে হাইড্রোকার্বন সমন্বিত কিছু যৌগ। এই জন্য দেখো, এটা আমি তোমাদের দিয়েও দেব, জৈব যৌগের উৎপত্তি মানে জীবের বা প্রাণের কিভাবে সৃষ্টি হয়েছিল সেটাই আজকে বোঝাচ্ছি। তার প্রথম স্টেপ হলো, পৃথিবীতে কার্বন ছিল, হাইড্রোজেন ছিল, এবং এই দুটো যুক্ত হয়ে তৈরি হয়েছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনের মধ্যে প্রথমে এসছে অ্যাসিটিলিন, C2H2, তারপরে মিথেন, তারপর ইথিলিন। তাহলে জৈব যৌগ, এরপর জৈব যৌগ থেকে মানে CH সমন্বিত যৌগ আমরা পেলাম। তারপরে দেখো কি এসছে, কার্বনের অক্সি বা হাইড্রক্সি সমন্বিত যে যৌগগুলো সেগুলো এসছে। সেটা কি, অ্যালডিহাইড, কিটোন আর বিভিন্ন অ্যাসিড। তারপরে কি এসছে, শর্করা, মানে যেটাকে আমরা বলি কার্বোহাইড্রেট। তার মধ্যে কি কি আছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এগুলো রয়েছে শর্করা। তারপরে কি এসছে, স্নেহ পদার্থ। স্নেহ পদার্থ মানে হলো ফ্যাট, মানে এইখানে যে অ্যালডিহাইড আর কিটোন পেয়েছি সেটা ক্রমান্বয়ে ঘনীভূত হয়ে পলিমার মানে ছোট ছোট মনোমার যুক্ত হয়ে কি তৈরি হয়, এক একটা পলিমার। এইভাবে এসেছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি কি, কার্বোহাইড্রেটকে, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বলতে তোমরা ভালো বুঝতে পারবে, মানে চিড়ে মুড়ি বা চাল, চাল চিড়ে মুড়ি এগুলো কিন্তু সব কার্বোহাইড্রেট, বা যে কোনো টাইপের ফল, এগুলো কিন্তু সব কার্বোহাইড্রেট। এগুলো মেনলি যদি গঠনগত উপাদান দেখি তাহলে এগুলো মেনলি গ্লুকোজ, ফ্রুক্টোজ আর বা সুক্রোজ জাতীয় বা গ্যালাক্টোজ জাতীয়। তাহলে স্নেহ পদার্থ পেলাম। এরপর আসলো কি, অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিনের গঠনগত একক। অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, এটা হলো প্রোটিনের গঠনগত একক। মানে প্রোটিন জাতীয় খাবার কি, মাছ, মাংস, যে কোনো রকমের ডাল, এগুলো কিন্তু প্রোটিন জাতীয় খাবার। এই মাছ, মাংস, ডাল এগুলোকে ভাঙলে আমরা কি পাই, অ্যামাইনো অ্যাসিড। মানে প্রোটিনের গঠনগত একক, মানে এক একটা অ্যামাইনো অ্যাসিড দিয়েই বা একাধিক অ্যামাইনো অ্যাসিড দিয়েই কিন্তু একটা প্রোটিন তৈরি হয়। তাহলে এইভাবে দেখো ক্রমান্বয়ে কি, মানে প্রথমেই কিন্তু জীবনের সৃষ্টি হয়নি। প্রথমে এসছে হাইড্রোকার্বন, তারপরে আসলো কার্বনের অক্সি বা হাইড্রক্সি যৌগ, তারপর শর্করা, তারপর স্নেহ পদার্থ, তারপর অ্যামাইনো অ্যাসিড। মানে এটা কার্বোহাইড্রেট, ফ্যাট, এটা হলো প্রোটিন। এরপর দেখো, এই যে জৈব যৌগগুলো পেলাম, এই যে আগে জৈব যৌগ মানে বলে বায়োমলিকুলস, সেটাই হলো কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিন। এগুলোকে একত্রে বলে বায়োমলিকিউলস। বায়োমলিকিউলস। এই যে জৈব যৌগগুলো পেলাম সেইগুলো দেখো, এই যে বিভিন্ন রকমের জৈব যৌগ পেয়েছি, এগুলো অ্যাসিটিলিন, মিথেন, ইথিলিন, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, মানে যেগুলো আগে পেয়েছি, এই আগে এতক্ষণ অবধি যেটা পড়ালাম এইগুলো যে সমস্ত পেয়েছি, এইগুলো সমুদ্রের জলের সঙ্গে, এটা হলো মেন, এইগুলো সমুদ্রের জলের সঙ্গে মিশে সৃষ্টি হয় একটা গরম তরল স্যুপ, তাকে বলে হট ডাইলিউট স্যুপ। মানে এটা বলা হয় যে প্রথম জীবনের যে সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু সমুদ্রের জলে, সমুদ্রের জলেই প্রথম জীবনের সৃষ্টি হয়েছিল। তাহলে এই সবগুলো মিলে কি তৈরি হয়েছিল, হট ডাইলিউট স্যুপ। এরপরে কি দেখো, এই গরম তরল স্যুপে বিভিন্ন জৈব যৌগগুলো কাছাকাছি আসার ফলে একটা জটিল যৌগ মানে পলিস্যাকারাইড তৈরি হয়। এতক্ষণ যে এখানে বলছিলাম এগুলো সব বেসিক ইউনিট, মানে এই গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ বা ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, আমি এখানে গোল গোল করে দিচ্ছি, এগুলো ছিল সব বেসিক ইউনিট। ফ্যাটের ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ বলো। হ্যাঁ, এটা তোমরা পেয়ে যাবে। এটা প্রাণী জগতের উৎপত্তি বা অরিজিন অফ লাইফ আমি পড়াচ্ছি, এটা তোমরা পেয়ে যাবে নোটটা, বুঝতে পারছো?
ওই টপিকের সঙ্গেই এটা রিলেটেড। এটা থেকেই আমি ওটা ওটা মানে খুব সংক্ষিপ্ত করে লেখা আছে। এই ডিটেলটা যদি তুমি জানো তাহলে ওটাকে বুঝতে পারবে। ওটা তোমাদের পরীক্ষায় আসার মতো করে টু দা পয়েন্ট লেখা আছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা না জানলে তোমার ওটা বুঝতে একটু অসুবিধা হবে। এটাও তোমরা পেয়ে যাবে আজকে, ঠিক আছে? এটা এখন বুঝে নাও, এটা পেয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ওইটা স্যারের সাথে কথা বলো, তোমরা পেয়ে যাবে। আজকেরটাই পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আজকেরটা পেয়ে যাবে। আজকে এইটা ভালো করে বুঝে নাও। আর আগের যেগুলো পাওনি সেগুলো, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিতে বলবো। ঠিক আছে। আচ্ছা, আজকেরটা ভালো করে বুঝে নাও, তাহলে কিন্তু এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক, ভালো করে বোঝো। ঠিক আছে? এই নালে মাঝখানে এই যে প্রশ্নগুলো, এগুলো একজন ঠিকই লিখছে যে ক্লাসের পরে বলো, তাহলে এইটা যে বোঝানো হচ্ছে তালটা কেটে গেলে মুশকিল হবে। ঠিক আছে? ক্লাসের পরে বলো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কি পেয়ে গেছি, যে বায়োমলিকিউলস পেয়ে গেছি। আমরা কিন্তু এখনো কোষে আসিনি। আমরা এতক্ষণ যা পড়ছি সব বায়োমলিকিউলস গুলোকে পেয়ে গেছি। মানে আমাদের যে একটা বাড়ি তৈরি হয় ইট দিয়ে, সেরকম আমাদের শরীর বা যে কোনো প্রাণী বা উদ্ভিদেরই বলো, শরীর তৈরি হয় সেল দিয়ে। তা আমরা এখনো সেলে আসিনি। সেল বা কোষ, সেলের আগের স্টেপে আছি আর কি। কিভাবে পৃথিবীতে এরকম কোষটা আসলো, কোষের আগে রয়েছি আমরা, যে কোষের আগে, কোষ সৃষ্টির আগে অ্যাকচুয়ালি কি ঘটনার ফলে এই কোষটা আসলো, সেটাতেই রয়েছি। তাহলে বায়োমলিকুলস গুলোর সব গঠনগত এককগুলো আমরা পেয়ে গেলাম। এটা ছিল কার্বোহাইড্রেটের ক্ষেত্রে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। ফ্যাটের ক্ষেত্রে হলো ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। এগুলো কিন্তু বেসিক কোশ্চেন খুব আসে। আর প্রোটিনের ক্ষেত্রে হলো অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের ক্ষেত্রে বেসিক ইউনিট হলো অ্যামাইনো অ্যাসিড। এগুলো সব পেয়ে গেছি। এইগুলো সমুদ্রের জলের সাথে মিশে তৈরি হয় হট ডাইলিউট স্যুপ। এবার এই গরম তরল স্যুপে বিভিন্ন জৈব যৌগগুলো কাছাকাছি আসার ফলে বিভিন্ন জটিল যৌগ সৃষ্টি হয়। মানে আমি যে এই লাল লাল গোল গোল করে দাগিয়েছি, ওইগুলো হলো সব বেসিক ইউনিট। এই বেসিক ইউনিট গুলো, যেমন ধরো এই গ্লুকোজ, একাধিক গ্লুকোজ যুক্ত হয়ে তৈরি হয় পলিস্যাকারাইড। সেরকমই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল যুক্ত হয়ে তৈরি হয় স্নেহ পদার্থ। আর একাধিক অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে তৈরি হয় প্রোটিন। সেরকমই আমাদের শরীরে আরেকটা জিনিস আছে জানো, কোষে ডিএনএ। ডিএনএ, আরএনএ, এইগুলো হলো জেনেটিক মেটেরিয়াল। এই ডিএনএ আরএনএ এর গঠনগত ইউনিট হলো নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড। ঠিক আছে? এগুলো হলো ইউনিট। এইগুলো নিয়েই ডিএনএটা গঠিত। তাহলে এই সবগুলোকে পেয়ে গেলাম। এই সবগুলোকে নিয়ে পরের স্টেপে দেখো, নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে। নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিওটাইড গুলো যুক্ত হয়ে তৈরি হলো নিউক্লিক অ্যাসিড। প্রথমে কিন্তু এসছে আরএনএ, তারপরে এসেছে ডিএনএ। মানে সৃষ্টির দিক থেকে দেখতে গেলে প্রথমে এসছে আরএনএ, তারপরে এসেছে ডিএনএ। তাহলে একটা কোষে যা যা কম্পোনেন্ট থাকে আমরা সেইগুলোকে সব পেয়ে গেলাম। এরপর মানে যখন ধরো এরকম ঘটনা ঘটছে, তখন তো পৃথিবীতে মানুষ ছিল না। মানুষরা কি, মানুষ পরবর্তীকালে এইগুলোকে এক্সপেরিমেন্ট করে দেখেছে যে হয়তো এইভাবেই পৃথিবীতে কোষের উদ্ভব হয়েছে। এইগুলো মিলেমিশে প্রথমে যে জিনিসটা তৈরি হলো তাকে বলে কোয়াসার্ভেট। মানে এখনো এই সেল আসেনি, সেল থেকে একটু আগের পর্যায় কোয়াসার্ভেট। কোন বিজ্ঞানী মনে করেন যে এই কোয়াসার্ভেটটা প্রোটিন, লিপিড এবং দ্বিস্তরীয় আবরণ দ্বারা তৈরি। মানে এটা হলো কোয়াসার্ভেট। তারপরে আবার কোন বিজ্ঞানী মনে করেন যে এরকম স্ট্রাকচার হয়তো ছিল, যেটার মাঝখানে ছিল প্রোটিন আর বাইরে অর্ধবেদ্য পর্দা, তাকে বলা হয় মাইক্রোস্ফিয়ার। আবার কোন বিজ্ঞানী মনে করেন যে এটা প্রোটোবায়ন।
মানে কিছু হাইড্রোফিলিক হেড, কিছু হাইড্রোফোবিক হেড নিয়ে নাকি এরকম স্ট্রাকচার ছিল। ঠিক আছে, এরকম বিজ্ঞানীরা মনে করেন। এই রকম থেকেই মানে এর ঠিক পরবর্তী পর্যায়ে কিন্তু কোষ, এর ঠিক পরবর্তী পর্যায়ে কিন্তু কোষ। ঠিক আছে, তাহলে আমি এতক্ষণ যা পড়ালাম সেগুলো হলো কোষ সৃষ্টির পূর্ববর্তী পর্যায়। এবং মানে তখন তো আর মানুষ বেঁচে ছিল না, মানুষের যে কিভাবে সৃষ্টি হয়েছে বা জীবনের উৎপত্তি, জীবনের যে বেসিক ইউনিট সেটাই হলো কোষ। বিজ্ঞানীরা মনে করছেন যে এইভাবেই হয়তো পৃথিবীতে কোষের আবির্ভাব হয়েছে। এই কিভাবে যে উৎপত্তি হয়েছে, এতক্ষণ যে বিভিন্ন মতামত বললাম, এই সংক্রান্ত মিলার আর উড়ে এই দুজন বিজ্ঞানী ল্যাবরেটরিতে একটা এক্সপেরিমেন্ট করেন। তারা ওইরকম সমুদ্রের জল মানে একটা জল নেন, এখানে দেখতে পাচ্ছ জল নিয়েছে, জলটাকে ফোটাচ্ছে এবং এই পাইপ লাইনের মধ্য দিয়ে এই বাষ্পটা যাচ্ছে। এই যে একটা গোলাকার জিনিস তার মধ্যে রেখেছে মিথেন, অ্যামাইনো, এটা হলো মিথেন, CH4 মানে হলো মিথেন, NH3 মানে হলো অ্যামোনিয়া এবং হাইড্রোজেন, আর এখান থেকে জলীয় বাষ্পটা যাচ্ছে। এবং এই মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন এটা কি কি অনুপাতে নিয়েছে? 2:2:1 এরকম অনুপাতে নিয়ে এখানে আবার একটা উষ্ণায়ন আর সঙ্গে সঙ্গে শীতলীকরণের রাস্তা আছে এবং এই জলের মধ্যে জৈব যৌগগুলো এই পথে এখানে নেমে আসছে এবং জৈব যৌগ মিশ্রিত জল এখানে জমা হচ্ছে। মানে সমুদ্রের জলের সঙ্গে হট ডাইলিউট সুপে যেভাবে জীবের উৎপত্তি হয়েছিল সেরকমই একটা কন্ডিশন এখানে ক্রিয়েট করেছে পরীক্ষাগারে। এবং এইভাবে ক্রিয়েট করে ওনারা পেয়েছেন যে পদার্থগুলো তৈরি হয়েছে, এই যে এখানে যেটা বলছে যে জৈব যৌগ মিশ্রিত জল, তার মধ্যে ওনারা পেয়েছিলেন গ্লাইসিন, গ্লাইকোলিক অ্যাসিড, অ্যালানিন, ল্যাকটিক অ্যাসিড, সাকসেনিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ইউরিয়া এবং অনেক যৌগ। ঠিক আছে, এই এই পরীক্ষা দেখেই ওরা হয়তো আগে যেটা পড়ালাম সেই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে কিভাবে স্টেপ ওয়াইজ তোমাদের কোষের আবির্ভাব হলো। মানে পৃথিবী, আমি এটাই বোঝাতে চাইছি যে পৃথিবীর সৃষ্টির আদি যুগে মানুষ তো এসছে সবার শেষে, মানুষ হলো সব থেকে উন্নত এবং মানুষ এসেছে সবার শেষে। কিন্তু তার আগে কি কন্ডিশন ছিল, কিভাবে একটা কোষের আবির্ভাব হলো এরকম বায়োমলিকুলস থেকে, সেটাই এখানে বর্ণনা করা আছে। ঠিক আছে, তাহলে এইভাবে ক্রমান্বয়ে এককোষী জীব এবং এককোষী জীব থেকে সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, মানে এমন ব্যাকটেরিয়া আছে যারা কিনা সালোক সংশ্লেষ করতে পারে, তার থেকে বহুকোষী জীব এবং শেষ পর্যন্ত মেরুদণ্ডী প্রাণীর মধ্যে এসেছে প্রথমে মাছ, তারপরে এসেছে উভচর এবং তারপরে ক্রমান্বয়ে সরীসৃপ এবং স্তন্যপায়ী। এইভাবে কিন্তু মানুষের উদ্ভব হয়েছে। তাহলে সৃষ্টির ইতিহাস দেখলে আমরা দেখি যে অমেরুদণ্ডী প্রাণী থেকেই কিন্তু মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব হয়েছে। মানে সরল জীব থেকেই জটিল জীবের উদ্ভব হয়েছে, আর সকল জীবই একই উদ্বংশীয় জীব থেকে সৃষ্টি হয়েছে। এই দুটো হলো বেসিক জিনিস, মানে আমাদের সবারই পূর্বপুরুষ একজনই। ঠিক আছে, আর যত আমরা উন্নত হয়েছি তত দেখেছি যে মেরুদণ্ডী প্রাণীর মধ্যে ধরো এর যে সিস্টেম এইগুলো অনেক উন্নত, মানে এর যে নার্ভাস সিস্টেম বলো, সার্কুলেটরি সিস্টেম বলো, ডাইজেস্টিভ সিস্টেম বলো, অনেক উন্নত, তুলনায় অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে কিন্তু অনেক অনুন্নত। ঠিক আছে, তাহলে এইভাবে জীবের উৎপত্তি হয়েছে। এখানে একটা শর্টকাট চার্ট করেও আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে উৎপত্তি হয়েছে। এরকমই, এটা তো আমি এতক্ষণ প্রাণী বললাম, এরকমই উদ্ভিদের ক্ষেত্রে প্রথমে এসছে আর কি অ্যালগি, অ্যালগি মানে শৈবাল, শৈবাল, তারপরে ছত্রাক, তারপরে ব্রায়োফাইট, ব্রায়োফাইট থেকে তারপরে টেরিডোফাইট, টেরিডোফাইট বা টেরিডোফাইটাও বলে অনেকে, তারপরে হলো ব্যক্তবীজি, তারপরে হলো গুপ্তবীজি।
মানে উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু এইরকম ভাবেই শৈবাল মানেই বুঝতে পারছো অনুন্নত জীব থেকেই কিন্তু উন্নত উদ্ভিদের উদ্ভব হয়েছে। আর গুপ্তবীজের মধ্যে আবার আমরা পেয়ে যাই কি না একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রীরা হলো সব থেকে উন্নত। ঠিক আছে, তাহলে যেরকম আমরা প্রাণীর ক্ষেত্রে দেখলাম যে অমেরুদণ্ডী থেকে মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব হয়েছে, সেরকমই এটা ছিল প্রাণীর ক্ষেত্রে, সেরকম উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু অনুন্নত উদ্ভিদ থেকেই কিন্তু উন্নত উদ্ভিদের উদ্ভব হয়েছে। মানে যখন ধরো পৃথিবীতে শৈবাল রাজত্ব করত তখন কিন্তু এই যে দ্বিবীজপত্রী উদ্ভিদ আম তারপরে মটর এইগুলো কিন্তু ছিল না। এইগুলো মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যেমন মানুষ সব থেকে উন্নত, সেরকম দ্বিবীজপত্রীর মানে উদ্ভিদের মধ্যে দ্বিবীজপত্রী হলো সব থেকে উন্নত এবং সেটাই সবার শেষে পৃথিবীতে এসেছে। ঠিক আছে, মোটামুটি বোঝা গেল এটা। তাহলে এটা আমরা এতক্ষণ ইভলিউশন পড়লাম। আর এর সঙ্গে একটু বলে দিই অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন কথাটা কি? অ্যাডাপ্টেশন মানে হলো অভিযোজন। অভিযোজনটা কিরকম? যেমন পদ্মর জলজ অভিযোজন। পদ্মর মানে জলজ অভিযোজন কি একটা গাছ বা একটা কোনো শাক এনে যদি তুমি জলে ফেলে রাখো তাহলে ওই গাছটা কি পচে যাবে, কিন্তু পদ্ম বছরকে বছর জলেই রয়েছে, পচছে না। তাহলে এটাই হলো পদ্মের জলজ অভিযোজন। পদ্মর কাণ্ডতে কিউটিকাল জাতীয় পদার্থের বা মোম জাতীয় একটা পদার্থের আবরণ থাকে, যেই জন্য পদ্মটা জলে থাকা অবস্থাতেও পচছে না। এইগুলো হলো পদ্মের জলজ অভিযোজন। ঠিক আছে, আবার ধরো আমাকে যদি জলে সারাদিন রেখে দেয় আমি কি মরে যাব, কিন্তু একটা মাছ মরছে না। তাহলে কেন মরছে না? মাছের কি কি আছে, আমার কি কি নেই, কি কারণে ও জলে থাকার পক্ষে উপযোগী, সেটা হলো তার সেখানকার অভিযোজন। যেমন পদ্মের জলজ অভিযোজন, মাছেরও জলজ অভিযোজন, তারপরে যে কোনো পাখির খেচর অভিযোজন, তাই না? মানে সে আকাশে উড়ছে কারণ তার বোনস, আমাদের বোনসের মধ্যে কি আছে? বোন ম্যারো, কিন্তু ওদের বোনস কিন্তু অনেক ফাঁপা বায়ুপূর্ণ। ঠিক আছে, ওদের কিন্তু দাঁত থাকে না এরকম, বা ওদের যে লাংস মানে যে ওদের যে ওটা কি ফুসফুস তার সঙ্গে 9টা বায়ুথলি যুক্ত। এইসব কারণের জন্য বা ওদের যে ফ্লাইট মাসেল এগুলো কিন্তু মানে ওকে আকাশে উড়তে হেল্প করছে। তাহলে এইগুলো স্পেসিফিক ভাবে পড়তে হবে। এটা হলো পায়রা বা যে কোনো পাখির খেচর অভিযোজন। বা আবার ধরো ক্যাকটাস জাতীয় গাছ মরুভূমিতে জল না পেয়েও বেঁচে থাকে, কিন্তু আমাদের এখানে আমরা যে বাড়িতে গার্ডেন করি সেখানে জল না দিলে সব গাছ মরে যাবে। তাহলে ওইভাবে মরুভূমিতে যে ক্যাকটাস বেঁচে রয়েছে ওটা হলো জেরোফাইটিক অ্যাডাপ্টেশন আর কি। ঠিক আছে, বা মরুজ অভিযোজন। বা ওই ওই যে তোমাদের ধরো ক্যামেলের ক্ষেত্রে ওদের যে নিউরন, এই নিউরনের মধ্যে তোমরা একটা অংশ থাকে জানো হেনলির লুপ, ওটা অনেকটা জল সঞ্চয় করে রাখে। এরকমই উটের ক্ষেত্রে এই হেনরির লুপটা কিন্তু অনেক বড় হয়। ঠিক আছে, এবার আবার উটের রুমিনেন্ট স্টমাক থাকে, বুঝেছো? উট এরকম অনেক মানে একসঙ্গে 20 গ্যালন জল খেয়ে নিতে পারে, কিন্তু আমরা যদি এরকম এত জল খাই আমাদের প্রেসার বেড়ে যাবে, এবার প্রেসার বেড়ে গিয়ে রক্তচাপ বেড়ে যাবে, কিন্তু উটের হচ্ছে না। তাহলে উটের কি? ওটা মরুজ অভিযোজন। তাহলে এরকম কিছু স্পেসিফিক অভিযোজন রয়েছে যেগুলো আমাদের জানতে হবে। সেইগুলো এরকম মানে স্পেসিফিক ভাবে পড়বে যে কোন প্রাণী কোন পরিবেশে থাকার জন্য তা আমরা ওরকম বা অন্য প্রাণীরা পাচ্ছে না কেন। তাহলে নিশ্চয়ই কি তাদের দেহে কিছু দৈহিক পরিবর্তন ঘটেছে, যে কারণে ও ওইভাবে ওই পরিবেশেই নিজেকে অ্যাকোমোডেট করে নিয়েছে থাকার জন্য। তাহলে এটা যাচ্ছে অভিযোজন। ঠিক আছে, অভিযোজনটা এইভাবে পড়তে হবে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে। এরপর আরেকটা টপিক আছে, সেটা হলো হ্যাঁ বলো, হ্যাঁ বলো।
না, হেনরির লুপে জল না, হেনরির লুপেই মেনলি। হেনরির লুপটা দেখো কিরকম, এখানে যদি আমি একটা ছবি আঁকি, হ্যাঁ, জলে পুনঃশোষণে হেল্প করে। মানে ধরো আমি যদি এই ছবিটা আঁকি, ও যখন বললো তাহলে বুঝিয়ে দিই তোমাদের। এই হেনরির লুপে, উটের ক্ষেত্রে হেনরির লুপটা এটা একটা স্পেসিফিসিটি বা স্পেসিফিক ক্যারেক্টার। উটের ক্ষেত্রে এটা হলো হেনরির লুপ। এই হেনরির লুপটা অনেক বড় হয়। এটা অ্যাকচুয়ালি, এটা আমি যে ছবিটা আঁকছি এটা কিসের ছবি? নিউরন। নিউরনটা কোথায় আছে? আমাদের যে এই কিডনি বা বৃক্ক, এই এক একটা বৃক্ক প্রায় 10 লাখ নিউরন নিয়ে তৈরি। এক একটা বৃক্কে প্রায় 10 লাখ লাখ নিউরন থাকে। এই নিউরন, এই হেনরির লুপটা কি করে, এখানে কি মানে এখান দিয়ে পিউরিফিকেশন হচ্ছে, এখানে অনেক পরিমাণে জল এর মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু যেন এখানে ফিল্টারের কাজটা ভালো হয়, সেই জন্য প্রচুর পরিমাণ জল গেলেও হেনরির লুপ কি করে, আবার পুনরায় এই জলটাকে দেহ গহ্বরে পুনঃশোষিত করে। ঠিক আছে, সেই জন্য মানে এখান দিয়ে প্রচুর, মানে ধরো একটা ছাঁকনিতে আমি একটা কিছু ছাঁকছি এখানে, সেই ছাকার জন্য, যে জিনিসটা ছাকা হচ্ছে, সেই ছাকার জন্য আমাদের অনেকটা জলের প্রয়োজন বা অনেকটা ব্লাডের প্রয়োজন। সেই এখানে পরিশ্রুতকরণটা ঘটছে, এখানে মেনলি পরিশ্রুতকরণ ঘটছে। এই পরিশ্রুতকরণের জন্য অনেক এক্সেস অ্যামাউন্টে ওয়াটার এখান দিয়ে পাস আউট হচ্ছে, কিন্তু অতটা জল কিন্তু দেহের বাইরে নির্গত হয় না। এই হেনরির লুপ দ্বারা পুরো অনেকটাই জল এখানে দেহ গহ্বরে পুনঃশোষিত হয়। ঠিক আছে, যেই কারণে উটের ক্ষেত্রে এই হেনরির লুপটা কিন্তু অনেকটাই বড় হয়। আবার আরবিসি গুলো যদি দেখো, আরবিসি গুলো অনেকটা সিকেল শেপের। মানে আমাদের যে আরবিসি, তার থেকে উটের আরবিসি প্রায় 240% জল বেশি সঞ্চয় করে রাখতে পারে। উটের আরবিসি আমাদের ক্ষেত্রে 120% জল সঞ্চয় করে রাখতে পারে। এত জল যদি আরবিসিতে ঢোকানো হয় তাহলে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে। কিন্তু উট একবারে প্রায় 20 গ্যালন জল খাচ্ছে, কিন্তু তবুও ও ওই জলটা, মানে ও যখন জল খায় তখন এট এ টাইমে এতটা জল খেয়ে নেয়, কারণ ওকে অনেক বিস্তীর্ণ পথ পাড়ি দিতে হবে এবং তখন কিন্তু ও জল পাবে না। এবং ওর দেহের এমন ভাবেই অভিযোজন হয়েছে যে ও এতটা জল খেলেও ওর শরীরে কোনো ক্ষতি হচ্ছে না। এটা হলো উটের মরুজ অভিযোজন। এছাড়াও উটের যে চামড়াটা অনেক পুরু হয়, উটের আইল্যাশ গুলো অনেক বড় হয়, কারণ ওই মরুভূমিতে মরু ঝড়ে ওকে কাটাতে হয়। ঠিক আছে, এছাড়া ওদের যে স্টমাক, ওটা হলো রুমিনেন্ট স্টমাক। ঠিক আছে, রুমিনেন্ট স্টমাক আর কি, ওই যে উটের স্টমাকে, ও যে বললো কুজে, কুজে অনেকটা ফ্যাট সেল থাকে। ওই ও যখন জল পায় না তখন কিছুটা ফ্যাট সেল থেকেও ওই জলের চাহিদা মেটায়। ঠিক আছে, কুজে যে ফ্যাট সঞ্চিত থাকে সেখান থেকেও কিছুটা জলের চাহিদা মেটায়। তাহলে একাধিক এরকম অভিযোজন ঘটেছে উটের শরীরে, যা ওকে, মানে আমরা ধরো এরকম অনেকদিন যদি জল না খাই তাহলে ডিহাইড্রেশন হয়ে মারা যাবে, কিন্তু উট কিন্তু ওই কন্ডিশনেই, ওই কন্ডিশনটাকে ওভারকাম করেছে। তাই জন্য উটের শরীরে অনেক অভিযোজন ঘটেছে। এটাই হলো উটের মরুজ অভিযোজন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইগুলো অভিযোজনটা একটুখানি দেখবে। এরপর আমি চলে আসি সংরক্ষণ। সংরক্ষণটা কি, মানে যে প্রাণী যতই ভয়ানক হোক না কেন পৃথিবী থেকে সেটা নিশ্চিহ্ন হয়ে যাক, এটা কখনোই কাম্য না। ধরো বাঘ তো এত হরিণ খেয়ে নিচ্ছে বা অন্যান্য পশুদের খেয়ে নিচ্ছে, তাই এটা কখনোই কাম্য না যে পৃথিবী থেকে বাঘ সব মারা যাক। পৃথিবীতে খাদ্য খাদক সম্পর্কের উপর ভিত্তি করে যে কোনো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম দাঁড়িয়ে রয়েছে। মানে বনভূমিতে বা জঙ্গলে বাঘও থাকবে, হরিণও থাকবে, এবং তারা বাঘ হরিণকে খাবে এবং তার সঙ্গে লড়াই করেই তাকে বেঁচে থাকতে হবে। এইভাবেই মানে আমরা যখন খাদ্য শৃঙ্খল দেখি যে সবুজ উদ্ভিদকে খাচ্ছে কোনো পোকা, সেই পোকাকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ, এরকম বিভিন্ন খাদ্য শৃঙ্খল দেখি। এবং এই বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মাধ্যমেই কিন্তু আমাদের যে পরিবেশ,
পরিবেশের বিভিন্ন উপাদান, পরিবেশ এবং ধরো জীব জগৎ, এই পরিবেশের সঙ্গে জীব জগতের যে আদান প্রদান, তার সেই রিলেটেড যে বিদ্যা, তাকেই বলে বাস্তুবিদ্যা বা ইকোসিস্টেম। ঠিক আছে, তাহলে যে মানে মেন কথা হলো সংরক্ষণের, যে প্রাণী যতই হিংস্র হোক না কেন সেটা পরিবেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাক, এটা কখনোই কাম্য না। তাই সেই প্রাণীকে সংরক্ষণ করতে হবে। মানে দেখো বাঘের সংখ্যা কমে আসছে, তাই বাঘ যে পরিবেশে থাকতে ভালোবাসে সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্ট অনেক টাকা মানে এরকম জলাশয় করে দিয়েছে, বা তাকে একটা কোনো বাঘ যদি মানে বয়স হয়ে যায় তাকে নির্দিষ্ট টাইমে খাবার দিয়ে আসা হয়। ঠিক আছে, মানে বাঘটা মরে যাক এটা কখনোই চাইছে না। বাঘ যে পরিবেশে থাকতে ভালোবাসে তাকে সেই পরিবেশের মধ্যে রেখেই সংরক্ষণ করা হচ্ছে। ঠিক আছে, এই যে যে পরিবেশে থাকতে ভালোবাসে তাকে যদি সেই পরিবেশেই রেখে সংরক্ষণ করা হয় তাকে বলে ইনসিটু সংরক্ষণ। মানে আমরা এখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, ধরো মানাস ন্যাশনাল পার্ক, এরকম অনেক ন্যাশনাল পার্ক আছে, অভয়ারণ্য আছে, তারপরে সংরক্ষিত বন আছে, ওইগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট আবার কোনোটা কোনোটা রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। মানে ওখানে পশুদের আর কি স্পেশাল কেয়ার নেওয়া হয়, মানে ওরা যেন কোনোভাবেই মারা না যায়। ঠিক আছে, সব দিক থেকে মানে ওরা যে পরিবেশে থাকতে ভালোবাসে সেই পরিবেশেই ওদের রাখা হচ্ছে যেন ওরা নিশ্চিহ্ন হয়ে না যায়। তাহলে এরকম সংরক্ষণকে বলে ইনসিটু সংরক্ষণ। ঠিক আছে, আরেকটা সংরক্ষণ আছে, সেটা আমরা ইনসিটুর পরে পড়বো, সেটা হলো এক্সিটু সংরক্ষণ। এক্সিটু সংরক্ষণ কি? সংরক্ষণ এরকম দু টাইপের, একটা হলো ইনসিটু আর একটা হলো এক্সিটু। এক্সিটুটা কিরকম? এক্সিটুটা ইনসিটুর পরে লেখা আছে, তা আমি এখানেই বলে দিচ্ছি। এক্সিটুটা হলো ধরো ওই যে জু গার্ডেন বা চিড়িয়াখানা বা বোটানিক্যাল গার্ডেন, এইগুলো কিন্তু কৃত্রিম ভাবে তৈরি করা। বাঘ কিন্তু ওখানে থাকতে পছন্দ করে না, কিন্তু বাঘকে ওখানে এনে রাখা হচ্ছে এবং তাকেও দেখাশোনা করা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে। তাহলে বাঘ বনে থাকতে ভালোবাসে, বাঘকে বন থেকে বের করে এনে জু গার্ডেনে বা চিড়িয়াখানায় তাকে সংরক্ষণ করা হচ্ছে। তাহলে এটা হলো এক্সিটু সংরক্ষণ, বোঝা গেছে? আর ইনসিটু হলো বাঘ বনে থাকতে ভালোবাসে, বাঘকে বনেই সংরক্ষণ করা হচ্ছে, এটা হলো ইনসিটু সংরক্ষণ। ঠিক আছে, ইনসিটু সংরক্ষণের কয়েকটা ভাগ আছে। আমরা আজকাল বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, জঙ্গলে ঘুরতে যায়, মেনলি সেগুলোর মধ্যেই দেখো এগুলো পড়ে, যেমন জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, তারপরে ধরো সংরক্ষিত এই অভয়ারণ্য, ঠিক আছে, তারপরে সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ। এগুলো হলো যে প্রাণী যেখানে মানে যেই বনে থাকে সেখানেই সরকারি হস্তক্ষেপে, মেবি হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট, মেবি স্টেট গভর্নমেন্ট, তাদের হস্তক্ষেপে তাদের সংরক্ষণ করা হয়। ঠিক আছে, এখানে বিভিন্ন এরিয়া থাকে, যেমন বায়োস্ফিয়ার রিজার্ভের ক্ষেত্রে দেখানো হয়েছে, এখানে এটা কোর এরিয়া, এটা বাফার এরিয়া, আর বাইরের দিকে ট্রানজিশন অঞ্চল। কোর এরিয়াতেই মেনলি প্রাণীগুলো থাকে, এই জন্য ওখানে কিন্তু প্রবেশ একেবারেই নিষেধ। ট্রানজিশন অঞ্চলে অনেক মানুষ ভ্রমণের সুবিধার্থে যায়, অনেকে ঘুরতে যায়, সেখানে পারমিশন, অবশ্যই পারমিশন নিয়ে যেতে হয়, সেখানে প্রবেশ করা যায়, কিন্তু এই কোর এরিয়ায় কিন্তু প্রবেশ করা যায় না। এরকম বিভিন্ন বনাঞ্চল আছে যে সেগুলো কোনোটা হয়তো ফুললি রেস্ট্রিক্টেড, কোনোটা এই ট্রানজিশন অঞ্চলে মানুষ যেতে পারে, কোনোটাতে মানুষ গবেষণার জন্য যায়। ঠিক আছে, এরকম বিভিন্ন বনভূমি আছে। মেনলি অভয়ারণ্য যেটা, সেটা রাজ্য সরকারের নিয়ন্ত্রণে, মানে স্টেট গভর্নমেন্ট এর সব দায়ভার বহন করে। জাতীয় উদ্যান যেটা, সেটা হলো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ। ঠিক আছে, আর যেটা সংরক্ষিত বন সেটা আবার রাজ্য সরকারের নিয়ন্ত্রণে। এরকম কিছু উদাহরণও তোমরা পড়ে রাখবে, যেরকম দেখো পশ্চিমবঙ্গের বেথুয়াডাহরি মানস, এটা হলো অভয়ারণ্য। অভয়ারণ্য তুলনামূলক ছোট, কিন্তু ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান হলো অনেক বড়। কোনো কোনো সময় দেখা যায় যে একটা অভয়ারণ্য অনেকদিন পর জাতীয় উদ্যানে পরিণত হয়।
মানে জাতীয় উদ্যানটা অ্যাকচুয়ালি একটা বড় সড়ো বনভূমি, তুলনায় অভয়ারণ্য কিন্তু অনেক ছোট। ঠিক আছে, এরকম দেখো পশ্চিমবঙ্গের গরুমারা, উত্তরাখণ্ডের করবেট, এগুলো কিন্তু সব ন্যাশনাল পার্ক। আবার সংরক্ষিত বনের মধ্যে কি পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর, আসামের কাজিরাঙা, এগুলো হলো সংরক্ষিত বন। তাহলে এইগুলো এতক্ষণ ধরে যা আমি পড়ালাম সবই হলো ইনসিটু সংরক্ষণ। ইনসিটু মানে যে প্রাণী যে অবস্থায় থাকতে ভালোবাসে তাকে সেখানে রেখে সংরক্ষণ। আরেকটা আছে এক্স সিটু সংরক্ষণ, মানে সেই প্রাণীটাকে বার করে আনতে হবে, বার করে এনে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন বা ক্রায় সংরক্ষণ করা, এটা হলো এক্স সিটু সংরক্ষণ। চিড়িয়াখানায় তো জানো হ্যাঁ বলো, বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। ওইগুলো নাম্বার কটা করে আছে এটা কখন, আচ্ছা, এইগুলো নাম্বার কটা করে আসে সেটা কখনোই আসে না। এটা আসে যে তোমাকে এগুলো মিক্স আপ করে দেবে। মানে ধরো আসামের মানস, সেটা কিন্তু এখন ন্যাশনাল পার্ক। আসামের মানস সেটা কিন্তু ন্যাশনাল পার্ক। এটা গুলিয়ে দেবে, অপশন ধরো দেবে এটা অভয়ারণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত বন। সেইগুলো কোনটা কি সেটা তোমার মনে রাখতে হবে। ঠিক আছে, যে কোনটা কি এর উদাহরণগুলো মনে রাখতে হবে। কটা কি আছে, মানে কোনো কোনো ক্ষেত্রে সুন্দরবন ধরো আগে ছিল অভয়ারণ্য, কিন্তু সেটা কিন্তু এখন জাতীয় উদ্যানে পরিণত হয়েছে। ঠিক আছে, এরকম ভাবে তোমাকে মনে রাখতে হবে যে কোনটা কি আর কি। যখনই বৃহত্তর মানে এরকম ম্যাপ দেখে দেখে বা নেটে সার্চ করে করে পড়বে, যে এখানে তো আমি সেন্ট্রাল আইডিয়াটা দিয়ে দিলাম, এখান থেকে কিন্তু কোনটা কি মানে তোমার কিন্তু উদাহরণ থেকেই মেনলি প্রশ্ন আসবে। উদাহরণ থেকে আসতে পারে, বা কোনটা আসতে পারে, কোনটা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, কোনটা রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। মানে প্রাইমারি লেভেলে ধরো প্রথমে রাজ্য সরকার কোনো একটা বনের দায়ভার গ্রহণ করে, সেটা থাকে অভয়ারণ্য নাম। পরে সেটা যখন সেখানে ধরো অনেক প্রাণীকে সংরক্ষণ করা হচ্ছে, বা সেটা কালক্রমে বৃহদাকার বনভূমিতে যখন পরিণত হয়, তখন সেটা জাতীয় উদ্যান হিসাবে পরিগণিত হয়। ঠিক আছে, এইভাবে মানে এরকম ভাবে দেখবে, মানে এইটুকু পড়লেই তো তোমাদের হবে না, আরো যদি এটা নিয়ে পড়ো আর কি, তাহলে দেখতে পারবে যে কোনো অরণ্য প্রথমে থাকে অভয়ারণ্য, পরে সেটা জাতীয় উদ্যানে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এরকম পড়তে হবে, বা এরকম আসে আর কি। বা যেটা আগে ধরো অভয়ারণ্য ছিল সেটা এখন জাতীয় উদ্যানে পরিণত হয়েছে, তাহলে এরকম উদাহরণ থেকে তোমাদের মেনলি কিন্তু প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, বোঝা গেছে? কটা কি সেটা কিন্তু কখনোই আসতে দেখিনি, কারণ সেটা ক্রম মানে আজকে যেটা হচ্ছে এই বছর, কালকে সেটা বা পরের বছর সেটা কিন্তু ভ্যারি করবে। এরকম ভ্যারি করা কোশ্চেন কিন্তু কখনো আসে না। মানে যেটা ফিক্স সেরকম প্রশ্নই শিওর শর্ট একটাই উত্তর হবে সেরকম প্রশ্ন আসে। বোঝাতে পারছি? ধরো আজকে যেটা অভয়ারণ্য, সেটা 2 বছর পর আবার জাতীয় উদ্যান হয়ে যেতে পারে। সেই জন্য এরকম ফিক্সড কিছু নেই, বা এই প্রশ্ন কখনোই দেবে না। এই এর যে সেন্ট্রাল আইডিয়া বা বেসিক জিনিস থেকে কিন্তু প্রশ্ন আসে, উদাহরণ থেকে প্রশ্ন আসে। চলো এবার চলে যাই এক্সিটু সংরক্ষণ। এক্সিটু মানে হলো ধরো চিড়িয়াখানা, তারপরে বোটানিক্যাল গার্ডেন, এগুলো তো জানোই তোমরা। যেটা জানার বিষয় সেটা হলো ক্রায় সংরক্ষণ। এটা মানে ধরো জিন ব্যাংক, স্পাম ব্যাংক, এরকম আমরা নাম শুনি এখন বর্তমানে। সেইগুলো নাইট্রোজেনকে, মেনলি তরল নাইট্রোজেনকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওগুলোকে প্রিজার্ভ করা হয়। মানে ধরো স্পাম বা ওভাম, এগুলোকে প্রিজার্ভ করে রাখা হয়। ঠিক আছে, কারণ ওগুলো যাদের দরকার, স্পাম ব্যাংক, জিন ব্যাংক, তারা ওখান থেকে নিতে পারে। তাহলে এইগুলো কিন্তু মানে আর্টিফিশিয়ালি তৈরি করে, কৃত্রিম ভাবে তৈরি করে সংরক্ষণ করা হচ্ছে। একে বলা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। এই ক্রায়ো সংরক্ষণ থেকে কিন্তু খুব প্রশ্ন আসে। এখানে লিকুইড নাইট্রোজেন সংরক্ষণ মিডিয়া হিসেবে ইউজ হয়, এবং সেটা -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু প্রিজার্ভ করা হয়। ঠিক আছে, তাহলে এটা যাচ্ছে সংরক্ষণ। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে যেমন প্রাণীদের সিমেন বা বীর্য, উসাইট,
তারপরে ওভারিয়ান টিস্যু, টেস্টিকিউলার টিস্যু, এইগুলো কিন্তু সংরক্ষণ করা হয়। একে বলা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। তাহলে আমরা দেখলাম সংরক্ষণ 3 রকমের, একটা ক্রায়ো সংরক্ষণ, একটা এক্সিটু সংরক্ষণ, আর একটা হলো ইনসিটু সংরক্ষণ। ঠিক আছে, ইনসিটু সংরক্ষণ। ঠিক আছে, এইগুলো হলো বেসিক, মানে যেটা তোমরা নোট পেয়েছো তার থেকেও বেসিক, মানে এবার এইটা পড়ে তুমি যদি নোটটা পড়ো তাহলে তোমার আইডিয়াটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, কারণ নোটটাতে তো একদম টু দা পয়েন্ট করে লেখা আছে। তাহলে এবার তোমার দেখো, এবার তোমরা যে নোটটা, এই নোটটা যে পেয়েছো এটাতে ক্লিয়ার হয়ে যাবে। এই যে এতক্ষণ ধরে যেটা আমরা পড়লাম সেটা হলো, প্রথমে পড়েছি আমরা কি জীব সৃষ্টির ইতিহাস, তার দুটো পর্যায়, একটা হলো রাসায়নিক বিবর্তন আর একটা জৈবিক বিবর্তন। রাসায়নিক বিবর্তন বলতে আমরা বুঝিয়েছিলাম যে কিভাবে হাইড্রোকার্বন থেকে হাইড্রক্সিল, এবং তারপর থেকে একটু লিখে দিই এখানে পার্মানেন্টলি, তাহলে ভালো হবে। কিভাবে হাইড্রোকার্বন থেকে হাইড্রক্সিল, তারপর থেকে কিভাবে বায়োমলিকিউল, বায়োমলিকিউলের মধ্যে কি পড়ে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এইগুলো যাচ্ছে রাসায়নিক বিবর্তনের মধ্যে। ঠিক আছে, মানে পৃথিবীতে কিভাবে এগুলো আসলো। তারপরে ক্রমান্বয়ে কি এসছে, এককোষী জীব, মানে তারপরে এসছে ভাইরাস, তারপরে এসছে ব্যাকটেরিয়া, তারপরে প্রোটোজোয়া, ঠিক আছে, তারপরে এসছে ধরো প্রোক্যারিওটিক সেল, প্রোটোজোয়া, তারপরে প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক, এবং তারপরে এসছে ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক এগুলো কিন্তু সেল, মানে কি কোষ। এবার কতগুলো কোষ নিয়ে কি তৈরি হয়, কলা বা টিস্যু। ঠিক আছে, কতগুলো টিস্যু, আর কোষ মানে কি সেল। এরকম কতগুলো কলা নিয়ে কি তৈরি হয়, অর্গ্যান। অর্গ্যান মানে ধরো অর্গ্যানগুলোর নাম কি, লিভার, লাংস দুটো, তারপরে ধরো হার্ট, এগুলো হলো অর্গ্যান। আর কতগুলো অর্গ্যান নিয়ে কি তৈরি হয়, অর্গ্যান সিস্টেম। অর্গ্যান সিস্টেমের মধ্যে কি পড়ে, অর্গ্যান সিস্টেমের মধ্যে ধরো শ্বাসতন্ত্র, সংবহনতন্ত্র, রেচনতন্ত্র, জননতন্ত্র। তাহলে এইভাবে ক্রমান্বয়ে কিন্তু এইগুলো সৃষ্টি হয়েছে। বোঝা গেল কিভাবে এসছে পুরো পৃথিবী, মানে পৃথিবীতে জীব সৃষ্টির ইতিহাস যদি দেখি তাহলে এইভাবেই কিন্তু পুরো সৃষ্টির ইতিহাসটা আমরা দেখতে পাচ্ছি, কিভাবে জীব সৃষ্টি হলো। এইবার তোমরা যে নোটটা পেয়েছো দেখো, এবার খুব ভালোভাবে রিলেট করতে পারবে। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে হলো রাসায়নিক বিবর্তনের মধ্যে, এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে তোমাদের রাসায়নিক বিবর্তনের মধ্যে, এবং তারপরে যেটা যাচ্ছে সেটা হলো পুরো এই যে, তারপরে এখান থেকে যে স্টার্ট হচ্ছে পুরো শেষ অবধি সেটা হলো তোমাদের জৈবিক বিবর্তন। ঠিক আছে, কেন ওইগুলো আগে পড়ালাম এবার নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর দেখো ধাপগুলো দিয়ে দিয়েছে রাসায়নিক বিবর্তনে, যেটা বললাম। দেখো প্রথমে পৃথিবীতে কি এসছে, অ্যামোনিয়া, মিথেন আর জল, যেটা নিয়ে মিলার আর উরে ল্যাবরেটরিতে পরীক্ষা করেছিল। মানে পৃথিবীতে যখন অ্যামোনিয়া, মিথেন আর জল ছিল তখন তো মানুষ ছিল না। তাহলে মানুষ বুঝলো কি করে যে পৃথিবীতে প্রথমে অ্যামোনিয়া, মিথেন, জল ছিল। ওই মিলার আর উরে নামে বিজ্ঞানীরা এরকমই একটা কন্ডিশন ল্যাবরেটরিতে সৃষ্টি করেছে, এবং তারা দেখেছে যে ক্রমপর্যায়ে এইভাবেই প্রাণীর আবির্ভাব হয়েছে। মানে ওরা ল্যাবরেটরিতে পৃথিবী সৃষ্টির আদি যুগে পৃথিবীতে যেরকম পরিবেশ ছিল সেরকম একটা কন্ডিশন ক্রিয়েট করেছে, এবং দেখেছে যে এখান থেকে ক্রমান্বয়ে দ্বিতীয় ধাপে
এই অ্যামাইনো অ্যাসিড, পলিস্যাকারাইড এগুলো এসছে, যেটা আমি বইয়ের লেখাটা আগে দিয়ে দিয়ে বোঝালাম, সেটাই এখানে স্টেপ ওয়াইজ দিয়েছে। তৃতীয় ধাপে মানে সংক্ষেপে করা আছে এখানে, মানে এটা যেন তোমরা এক নজরে পরীক্ষার আগে দেখে নিতে পারো। তৃতীয় ধাপে দেখো প্রোটিন, ফ্যাট, নিউক্লিওটাইড এসছে। চতুর্থ ধাপে দেখো নিউক্লিও প্রোটিন, প্রোটোভাইরাস এসছে। ঠিক আছে, এই সবটাই গেল রাসায়নিক বিবর্তন। বুঝেছো, মানে কি এটা হলো পুরো কেমিক্যাল দিক, মানে কেমিক্যালি কিভাবে ইভলিউশনটা হয়েছে। কেমিক্যাল, প্রথমে কিন্তু পৃথিবীতে এই কেমিক্যাল গুলো ছিল, বুঝেছো। বিবর্তন মানে ইভলিউশন, মানে কেমিক্যাল ইভলিউশন এটা। তারপরে আস্তে আস্তে জৈব ইভলিউশন হয়েছে, মানে বায়ো ইভলিউশন বা জৈব বিবর্তন। বায়ো মানে বায়োটিক কম্পোনেন্ট, মানে যেটাকে বলবো জীব, জীবের সত্তা হিসেবে প্রথমে এসছে ভাইরাস, তারপরে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, বহুকোষী জীব, এইভাবে উদ্ভব হয়েছে। এরকম ভূতাত্ত্বিক কাল অনুযায়ী এই যে বিভিন্ন আমি জীব সৃষ্টির ইতিহাস বললাম, এই পুরোটাই কিন্তু যাচ্ছে অরিজিন অফ লাইফ। মানে এতক্ষণ যা আমি পড়াচ্ছি এটা হলো অরিজিন অফ লাইফ, মানে কিভাবে জীবের উৎপত্তি হয়েছে বা কিভাবে জীবনের উৎপত্তি হয়েছে। এই ভূতাত্ত্বিক কাল অনুযায়ী বিভিন্ন যুগে ভাগ করেছে, সেগুলো একটু দেখে নেবে। হেডিয়ান যুগ কোনটা, আর্কিয়ান যুগ কত কোটি বছর আগে, তারপর প্রোটোজোয়িক যুগ, প্যালিওজোয়িক যুগ, মেসোজোয়িক যুগ। মেসোজোয়িক যুগ কোনটা বলতো, যখন সরীসৃপ মানে ডায়নোসররা রাজত্ব করত, তখন হলো মেসোজোয়িক যুগ। ঠিক আছে, মানে এগুলো তো জাস্ট বেসিক দিয়ে দেওয়া হয়, এই টার্মিনোলজি গুলোকে দেখে তোমরা আরো পড়াশোনা করতে পারো। ঠিক আছে, মানে কোন যুগে কোন প্রাণীদের আবির্ভাব হয়েছে সেটারও কিন্তু একটা ইতিহাস আছে। যেমন মেসোজোয়িক যুগে বলা হয় ডায়নোসর নামে সরীসৃপ, ডায়নোসর কিন্তু একটা সরীসৃপ, তারা রাজত্ব করত। এরকম বিভিন্ন প্রাকৃতিক কারণে তারা আজ পৃথিবী থেকে অবলুপ্তি ঘটেছে আর কি তাদের। ঠিক আছে, তাহলে এটা দেখলে মেসোজোয়িক যুগ। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না না, যদি অ্যামিবার তো এককোষী এবং সেটা সমুদ্রের জলে উৎপত্তি লাভ করে। ঠিক আছে, ওটাও সত্যি। অ্যামিবা তো এক সৃষ্টিতে প্রথমে তো এককোষী প্রাণীরাই এসছে অ্যামিবা, বুঝেছো। আর ভাইরাসকে তো জীব ও জড়ের, মানে এটা তো আমাকে আরো ডিটেলে চলে যেতে হয়, যদিও তোমাদের অত ডিটেলে নেই। মানে কোন প্রাণী হিসাবে, মানে মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে প্রথমে কিন্তু আসে অ্যামিবা। যদি প্রাণী বলি, প্রাণী যদি বলি, তাহলে প্রাণী কিন্তু শুরু হচ্ছে অ্যামিবা থেকে, বুঝতে পারছো, অ্যামিবা। আর এইগুলো যে বলছি আগে, এগুলো ভাইরাস, ভাইরাস কিন্তু জীব আর জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। মানে ভাইরাস তো দেখতেই পাচ্ছ, এখন করোনা ভাইরাস যখন ধরো মাটিতে পড়ে রয়েছে তখন ও কিন্তু জড়ও, আবার যখন মানুষের শরীরে ঢুকছে তখন ওটা জীব। সেই জন্য একে প্রাণীর মধ্যে ধরা হয় না। আর ব্যাকটেরিয়া তো নয়। আর এই যে প্রোটোজোয়া, প্রোটোজোয়া মধ্যেই প্রথমে আসছে কি অ্যামিবা, বুঝেছো। এখানে দেখো, তাহলে ও যখন বলল তখন এটা বলেই দিই, মানে শুধু যদি আমরা প্রাণী জগৎ দেখি, প্রাণী জগতের মধ্যে আমি কি বললাম, প্রথমে এসছে অমেরুদণ্ডী, তারপরে এসছে মেরুদণ্ডী। অমেরুদণ্ডীর মধ্যে কি কি ভাগ আছে বলে দিই একটু। প্রোটোজোয়া, ফার্স্টেই আছে প্রোটোজোয়া। প্রোটোজোয়ার উদাহরণ হলো অ্যামিবা। আরো আছে প্রোটোজোয়া, প্যারামেশিয়াম, ইউগ্লিনা, প্রোটোজোয়া, তারপর পরিফেরা। মানে এটা এরকম ভাবেই ক্রমান্বয়ে এসছে, মানে প্রথমে পরিফেরা বলবে না, প্রথমে প্রোটোজোয়া, তারপর পরিফেরা, তারপর নিডারিয়া, তারপর টিনোফোরা,
তারপর প্ল্যাটিহেলমিনথিস, তারপর নিমাটোডা, ঠিক আছে, তারপর অ্যানিলিডা, তারপর আর্থ্রোপোডা, তারপর মোলাস্কা, তারপর একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা মানে কি জানো তো? স্টারফিশ। তাহলে এখানে দেখো, অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে সব থেকে অনুন্নত কি? প্রোটোজোয়া মানে অ্যামিবা। যদি প্রাণী হিসাবে বলা হয় পৃথিবীতে কার উৎপত্তি হয়েছে, তাহলে বলতে হবে অ্যামিবাই। তারপরে আর অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে সব থেকে উন্নত কে? একাইনোডার্মাটা। সেরকম মেরুদণ্ডী প্রাণীর যদি ইতিহাস দেখি, তাহলে দেখবো কি প্রথমে এসছে মাছ, মানে এই যে দেখলাম একাইনোডার্মাটা, তারপরেই কিন্তু এসেছে মাছ পৃথিবীতে। তারপর হলো উভচর, তারপর হলো সরীসৃপ, তারপর পৃথিবীতে এসছে পক্ষী, তারপর স্তন্যপায়ী। ঠিক আছে, তাহলে এটা হলো পুরো প্রাণী জগতের কিভাবে উদ্ভব হয়েছে। মানে প্রাণী জগতের উদ্ভবের ক্ষেত্রে প্রথমে আমি প্ল্যাটিহেলমিনথিস বলবো না, প্রথমে প্রোটোজোয়া, মানে আমি যে ক্রম অনুযায়ী এটা লিখেছি সেই ক্রম অনুযায়ী কিন্তু উৎপত্তিটা হয়েছে। মানে এটাই কিন্তু একটা অ্যাকুরেট ক্রম, এটা অ্যাকুরেট ক্রম। মানে আমি প্রথমে স্তন্যপায়ী প্রাণী বলে দিতে পারি না, প্রথমেই এসছে মাছ। তাহলে ও যে প্রশ্নটা করলো, প্রাণী জগতের মধ্যে অবশ্যই এসছে অ্যামিবা, কিন্তু এখানে যে লেখাটা আছে সেটা এই ভাইরাস আর ব্যাকটেরিয়া, ঠিক আছে, এটা কিন্তু প্রাণী না, এটা কিন্তু অন্য আন্ডারে পড়ে। মানে ভাইরাসটা কিন্তু উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের একটা বস্তু, এবং এটা একটা মাইক্রো অর্গানিজম, মানে এটা হলো একটা অণুজীব, ঠিক আছে, যেগুলো কিন্তু ওই প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের মধ্যে আসছে না। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস শুরু হচ্ছে এখান থেকে। তার মানে অ্যামিবার আগেও পৃথিবীতে কিন্তু ছিল, একসময় রাজত্ব করত ব্যাকটেরিয়া, বা ব্যাকটেরিয়ার আগেও একসময় পুরো পৃথিবীতে রাজত্ব করত ভাইরাস। ঠিক আছে, তাহলে এইভাবে বিভিন্ন যুগগুলো পড়বে। তারপরে এখানে দেখো বিভিন্ন বুকের সম্বন্ধে লেখা আছে। রেড ডাটা বুক, রেড ডাটা বুক কি? যেসব প্রাণী অবলুপ্তির পথে বা এরকম রেয়ার, এক্সটিংক্ট, এন্ডেঞ্জার, এইগুলো বিভিন্ন প্রাণী নিয়ে, মানে যেগুলো অবলুপ্তির পথে, তাদের সম্বন্ধে যে বইতে লেখা আছে তাকে বলে রেড ডাটা বুক। ওইসব প্রাণী সম্বন্ধে সব লেখা আছে এবং তাদের কনজারভেশন দরকার, বা কোন প্রাণীটা রেয়ার, কোনটা এক্সটিংক্ট, কোনটা এন্ডেঞ্জার, মানে এই যে সংরক্ষণ বলছি তারও কিন্তু বিভিন্ন স্টেপ আছে। এবং এই সমন্বিত যে বুক, যে বইতে এটা লিপিবদ্ধ করা আছে, তাকে বলে রেড ডাটা বুক। গ্রিন ডাটা বুক কোনটা? যেখানে উদ্ভিদ লিপিবদ্ধ করা আছে, মানে উদ্ভিদ মেনলি, যে বইয়ে লুপ্তপ্রায় প্রজাতির প্রাণীকে কিভাবে বাঁচানো যায়, এখানে এটা একটুখানি ভুল আছে, এটা হবে কিন্তু উদ্ভিদ, উদ্ভিদগুলো যে লিপিবদ্ধ করা আছে সেটা হলো গ্রিন ডাটা বুক। ব্ল্যাক ডাটা বুক দেখো কি? যে বইটিতে ক্ষতিকারক জীব প্রজাতি সমূহ লিপিবদ্ধ করা আছে সেটা হলো ব্ল্যাক ডাটা বুক। ঠিক আছে, ম্যামথ বা লোমতওয়ালা হাতি কোনোজৈবিক যুগে বিলুপ্ত হয়েছে, সেটাকে বলা হচ্ছে ম্যামথ। এখানে কিছু টার্মিনোলজি এই রিলেটেড বলে দেওয়া হয়েছে, যেগুলো তোমরা একটু ভালোভাবে দেখবে। ঠিক আছে, আর এই যে সংরক্ষণ পড়ালাম, আর একটু এখানে আগে একটা জিনিস ছিল সেটা একটু বলে দিই। এই যে জীব বৈচিত্র্য, জীব বৈচিত্র্য মানে কি? জীব বৈচিত্র্য মানে হলো বায়োডাইভার্সিটি। ওই বায়োডাইভার্সিটি সম্বন্ধে একটুখানি বলে দিই। মানে পৃথিবীতে কত রকমের উদ্ভিদ আছে বা কত রকমের প্রাণী আছে তাকে বলে বায়োডাইভার্সিটি, বা নামটা শুনেই বুঝতে পারছো যে বায়োলজিক্যাল ডাইভার্সিটি, কত রকমের পৃথিবীতে উদ্ভিদ আছে, কত রকমের প্রাণী আছে, সেগুলোকে বলছে যে বায়োলজিক্যাল ডাইভার্সিটি। ঠিক আছে, আচ্ছা বায়োডাইভার্সিটিটা শুরু করব, তার আগে এই পর্যন্ত যে পড়ালাম
তাতে কার কি অসুবিধা আছে বা কেউ যদি বুঝতে না পারো বলো, তারপরে এটা তো একটা নতুন দিক, তারপরে আমি এটা নিয়ে আলোচনা করছি। বলো, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, আচ্ছা, এখানে এখানে পুরো ছকটা আমি দিয়ে দিয়েছি, তোমরাও পেয়ে যাবে। এই যে ছকটায় যে ক্রম অনুযায়ী লিখেছি, সেই ক্রম অনুযায়ী কিন্তু জীবের উদ্ভব হয়েছে। মানে সেটা যদি আমি প্রাণী জগতের ক্ষেত্রে দেখি, প্রাণী জগতের ক্ষেত্রে যদি অরিজিন অফ লাইফ দেখি কিভাবে হয়েছে, তাহলে প্রথমে পৃথিবীতে এসছে প্রোটোজোয়া। অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে প্রথমে এসছে প্রোটোজোয়া, প্রোটোজোয়ার মধ্যবর্তী অ্যামিবা। অ্যামিবা হলো একটা এককোষী জীব। যদি বলে একটা এককোষী জীবের উদাহরণ বলো, অবশ্যই অ্যামিবা। ঠিক আছে, এরপরে এসছে কে পরিফেরা। পরিফেরার উদাহরণ কি? পরিফেরা মানে হলো স্পঞ্জ। ঠিক আছে, পরিফেরার উদাহরণ কি? স্পঞ্জ। এরাও কি মানে এইভাবে ক্রমশ অনুন্নত জীব থেকে কিন্তু উন্নত জীবের উদ্ভব হয়েছে। পরিফেরার মধ্যে আমরা পেয়ে যাব কাকে? স্পঞ্জকে। ঠিক আছে, তারপরে দেখো নিডারিয়া। নিডারিয়ার মধ্যে এক একটা উদাহরণ আমি লিখে দিচ্ছি। নিডারিয়া মানে হাইড্রা। হাইড্রা মানে এগুলো সবই কিন্তু সামুদ্রিক প্রাণী, মানে অমেরুদণ্ডী। তিনোফোরার মধ্যে পেয়ে যাব বেরো। ঠিক আছে, এইগুলোর জন্য তোমরা 9-10 বইটা, 9-10 যে লাইফ সায়েন্স বই আছে সেটা ভালো করে ফলো করবে, ওখানে ডিটেলে বলা আছে। ঠিক আছে, ওইটা ওই বইটা কনসাল্ট করতে পারো। প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস মানে হলো যকৃৎ কৃমি। যকৃৎ কৃমি বা ফিতা কৃমি, ওরা হলো প্লাটিহেলমিনথিস। ঠিক আছে, এরপর দেখো নিমাটোডা। নিমাটোডার মধ্যে আছে গোল কৃমি। অ্যানিলিডা। অ্যানিলিডা মানে বুঝতেই পারছো, অ্যানিলিডা মানে কি? কেঁচো। অ্যানিলিডার মধ্যে কাকে মানে অঙ্গুরিমাল প্রাণী আর কি, কেঁচো। ঠিক আছে, মানে এদের দেহে মেটামেরিক সেগমেন্টেশন দেখা যায়। কেঁচো এক একটা সেগমেন্টে যা যা অর্গান সিস্টেম আছে, পরেরটাতেও সেই অর্গান সিস্টেম আছে। এটাকে বলে মেটামেরিক সেগমেন্টেশন। লিখে দিচ্ছি, মেটামেরিক সেগমেন্টেশন। মেটামেরিক সেগমেন্টেশন কাকে বলে? মানে একটা পার্টে যে যে অর্গান সিস্টেম আছে, এই পার্টেও সেই অর্গান সিস্টেম আছে। তারপরে হলো আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা মানে তো জানোই, যে কোনো পোকা, যে কোনো রকমের পোকা মাকড়, যেমন ধরো আরশোলা, মশা, মাছি, এগুলো কিন্তু সব আর্থ্রোপোডার আন্ডারে পড়ে। মশা, মাছি। চিংড়ি। চিংড়ি কিন্তু একটা আর্থ্রোপোড। চিংড়ি কিন্তু মাছ না, এটা কিন্তু একটা আর্থ্রোপোড। ঠিক আছে, মোলাস্কা। মোলাস্কার মধ্যে কি পড়ে? শামুক। জল শামুক, স্থল শামুক, পাইলা, গ্লোবোসা, মোলাস্কা। আর স্টারফিশের মধ্যে আর একাইনোডার্মাটার মধ্যে কি পড়ে? স্টারফিশ। তারপরে আরো পড়ে সমুদ্র শসা, বা যেটাকে আমরা বলি সি কিউকাম্বার। ওগুলো কিন্তু সব একাইনোডার্মাট। তাহলে এইভাবেই অমেরুদণ্ডী প্রাণীদের সৃষ্টি হয়েছে। মানে প্রোটোজোয়া থেকে, পরিফেরা থেকে, নিডারিয়া, তিনোফোরা, এগুলো। আর এরকমই মেরুদণ্ডী প্রাণীর মধ্যে পৃথিবীতে এসছে প্রথমে মাছ, তারপরে উভচর, তারপরে পক্ষী, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী। এখানে আরেকটা কথা আসে, সেটা একটু লিখে দিই, সেটা হলো করডাটা। মানে আমাদের সিলেবাসে আছে প্রাণী। এবার প্রাণীর তো কোনো শেষ নেই। প্রাণী নিয়ে তো অনেক সাবজেক্ট আছে। প্রাণী নিয়ে যে পরবর্তীকালে যে সাবজেক্টটা আছে তাকে কি বলে? প্রাণীবিদ্যা নিয়ে সাবজেক্ট, তাকে বলে জুলজি। জুলজি মানে হলো পুরো প্রাণীবিদ্যা। ঠিক আছে, বোটানি। বোটানি মানে কি? মানে উদ্ভিদ বিদ্যা। আর কি আছে? ফিজিওলজি। ফিজিওলজি মানে কি? শারীরবিদ্যা। ঠিক আছে, এছাড়া এখন এর সঙ্গে অনেক নতুন সাবজেক্ট এসছে, সেগুলো তো জানো তোমরা, জেনেটিক্স, তারপরে ধরো বায়োকেমিস্ট্রি। এরকমই আরেকটা সাবজেক্ট হলো বায়োনিক্স।
যদি কি বলে বায়োনিক্স কি, এরকম বিভিন্ন সাবজেক্ট সম্বন্ধেও তোমাদের জ্ঞান রাখতে হবে। বায়োনিক্স হলো বায়ো প্লাস ইলেকট্রনিক্স, এই নিয়ে যে বিদ্যা তাকে বলা হচ্ছে বায়োনিক্স। তাহলে এই এই তিনটে হলো বেসিক, মানে আমাদের যে আমার বাবার ঠাকুরদা তারাও জানতো যে এইগুলো, এই তিনটে হলো বেসিক সাবজেক্ট। কিন্তু এটা ছাড়াও কিন্তু অনেক সাবজেক্ট এখন নতুন তৈরি হয়েছে। আরো কি বায়োটেকনোলজি, ঠিক আছে, মলিকিউলার বায়োলজি, মানে ধরো এখানে কি এই সাবজেক্ট গুলো কি একটু একটু বলে দিই। মানে জুলজি মানে প্রাণীবিদ্যা নিয়ে পড়া, ঠিক আছে। এবার সেটার যদি আরো ডেপথে যাই, মানে জিন কাকে বলে, ডিএনএ কাকে বলে, ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন কিভাবে সৃষ্টি হয়, এইগুলো সব আছে জেনেটিক্স। ধরো ডিএনএ থেকে তৈরি হয় কি আরএনএ, থেকে তৈরি হয় কি প্রোটিন, এর এই সমন্বিত, মানে এটা যে এক স্টেপ প্রসিডিওর লিখলাম, এর মাঝে কিন্তু বহু কেমিক্যাল রিয়াকশন আছে। এটা নিয়ে যে সাবজেক্ট তাকে বলে জেনেটিক্স। ডিএনএ থেকে আবার ডিএনএও তৈরি করা যায়, ঠিক আছে। এটা কি ক্রাইম ডিটেকশনে ইউজ করা হয়। ক্রাইম ডিটেকশন মানে পিতৃত্ব নির্ণয়, মানে কোনো খুন কে করেছে সেগুলো ডিএনএ, কোনো একটু ব্লাড থেকে আমরা স্যাম্পল, ব্লাড বা কোনো সেল থেকে স্যাম্পল নিয়ে বার করি যে এইটা ক্রাইমটা কে করেছে বা খুনি কে, ঠিক আছে। সেক্ষেত্রে ডিএনএ তো খুবই কম পরিমাণে পাওয়া যায় না, সেই ডিএনএটাকে আবার বাড়িয়ে নেওয়া যায়, মানে ডিএনএটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে নিয়ে ওই টেস্ট করা যায়। এই ডিএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিটার নাম হলো রেপ্লিকেশন। ডিএনএ থেকে যে আরএনএ তৈরি তাকে বলে ট্রান্সক্রিপশন, আর এই আরএনএ থেকে যে প্রোটিন তৈরি তাকে বলে ট্রান্সলেশন, ঠিক আছে। এই ডিএনএটা কি করে আসলো একটুখানি বলে দিই। এই যে দেখো ডিএনএ থেকে, হ্যাঁ আরেকবার বলে দিচ্ছি, দেখো ডিএনএ থেকে আবার ডিএনএ তৈরি করা যায়। এই যে বললাম ডিএনএটা কি কিতে ইউজ করা হয়, ক্রাইম ডিটেকশন, মানে কোনো কে খুন করেছে ক্রাইম ডিটেকশনে, কিছু ধরো একটু ব্লাড পাওয়া গেল, কোন বা কোনো গ্লাস ধরেছে, এখানে যদি ধরো যে ক্রাইম করেছে সে একটা গ্লাস ধরেছে, সেই গ্লাসের মধ্যে কিছু সেল পেয়ে যাবে, ওই সেল থেকেই কিন্তু ডিএনএ টাকে বের করা যাবে যে কে খুন করেছে, জেনেটিক্যালি অ্যানালাইসিস করে। এরকম ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রসিডিওরটার নাম হলো রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রসিডিওরটার নাম হলো ট্রান্সক্রিপশন। এই নোটটা পেয়ে যাবে আমি যা লিখছি, তোমরা এখন শুধু বুঝে নাও। আরএনএ থেকে প্রোটিন তৈরির পদ্ধতিটার নাম হলো ট্রান্সলেশন, ঠিক আছে। এই ডিএনএ উট করে প্রশ্ন উঠতে পারে যে এই ডিএনএ কিভাবে আসলো। ডিএনএ দেখো কিভাবে আসলো, এটা ধরো একটা কোষ, কোষ, এটা একটা কোষ, এই কোষের মধ্যে তোমরা জানো যে এখানে কি থাকে, নিউক্লিয়াস, এটা কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে এটা হলো নিউক্লিওলাস, চারটে মানে নিউক্লিয়াসের বাইরে কি থাকে, নিউক্লিয়ার পর্দা, এর মধ্যে একটা তরল থাকে যাকে বলে নিউক্লিওপ্লাজম, এর মধ্যে এরকম থাকে একে বলে নিউক্লিয় জালক। যাই হোক আমার নিউক্লিয় জালকটাকে নিয়ে কাজ করতে হবে। নিউক্লিয় জালক, এই নিউক্লিয় জালক থেকেই তৈরি হয় ক্রোমোজোম। ক্রোমোজোম এরকম একটা বেনির মতো দেখতে, নিউক্লিয় জালক থেকে তৈরি হয় ক্রোমোজোম। আর ক্রোমোজোমকে ভাঙলেই আমরা ক্রোমোজোমের যদি রাসায়নিক গঠন দেখি, মানে এর যদি কেমিক্যালি ভাঙি, এর যদি রাসায়নিক গঠন দেখি, তাহলেই আমি পেয়ে যাব কি ডিএনএ। তাহলে একটা সেলের মধ্যে কিভাবে ডিএনএ আছে বুঝতে পারছো। এই ক্রোমোজোমের মধ্যে যে ব্যান্ডেড অংশগুলো থাকে তাকে বলে জিন।
ঠিক আছে। আর এই ক্রোমোজোমকে তাহলে এখানে কি পেলাম, মেন আইডিয়াটা কি? মেন আইডিয়াটা হলো কোষ, কোষের মধ্যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে পাবো কাকে, নিউক্লিয় জালক, তার থেকে তৈরি হয় কি ক্রোমোজোম, আর তার থেকে তৈরি হয় কি ডিএনএ। ঠিক আছে। এই ডিএনএটা কিরকম দেখতে? এই ডিএনএটা হলো এরকম ডবল হেলিক্স স্ট্রাকচার, মানে একটা পাক খাওয়া সুতোর মতো, যার একটা 3' হলে অন্য দিকটা হবে 5', এটা 5' হলে অন্য দিকটা হবে 3'। আর এর সঙ্গে ATGC, এর সঙ্গে টি ডবল বন্ড যারা যুক্ত, আবার জি সি এইরকম নিউক্লিওটাইড থাকে, এর সঙ্গে টি ডবল বন্ড দ্বারা যুক্ত, জি এর সঙ্গে সি ট্রিপল বন্ড দ্বারা যুক্ত। ঠিক আছে। এটা হলো মানে একটা ডিএনএ মডেল। ঠিক আছে, যেটা ওয়াটসন এবং ক্রিক 1965 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওয়াটসন অ্যান্ড ক্রিক আবিষ্কার করেন এবং এর জন্য তারা নোবেল প্রাইজ পান। বুঝতে পারছো, এই ডিএনএ যে ডবল হেলিক মডেল এটা আবিষ্কার করেন এবং এর জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। বুঝেছো, আমাদের যে পুরো দেহের গঠন, সেল থেকে কিভাবে দেখতে পারলে যে ডিএনএ তে চলে গেলাম, এটা ছিল একটা কোষ, কোষ থেকে চলে গেলাম ডিএনএ তে। আমাদের চোখ, নাক, মুখ কেমন কি হবে সব কিন্তু জিনের উপর নির্ভরশীল, মানে এই ডিএনএর উপর কিন্তু নির্ভরশীল। অপরপক্ষে মানে ধরো কোনো রোগ, আমার ধরো লিভারে কোনো রোগ হয়েছে, লিভার কোনো ডিজিজ হচ্ছে, সেটা ওষুধ দিয়ে না কমলে ফার্স্টে মেডিসিন দেওয়া হলো, মেডিসিনে না কমলে তখন জেনেটিক্যাল অ্যানালাইসিস করতে বলে। তখন দেখতে হয় যে ধরো আমার লিভারে কোনো একটা প্রবলেম হচ্ছে, বা কোনো প্যানক্রিয়াস বা ক্ষুদ্রান্তে প্রবলেম হচ্ছে, প্যানক্রিয়াসে প্রবলেম হতে পারে যে কোনো জায়গায়, সেটা প্রথমে ডাক্তার কি করে, ওষুধ দিয়ে কিওর করার চেষ্টা করে, তাই তো? কিন্তু যখন ধরো ওষুধ দিয়েও কিওর হচ্ছে না, তখন তার জেনেটিক্যাল অ্যানালাইসিস করা হয়, মানে তাহলে দেখা হয় যে এই আমার যে রোগটা হচ্ছে এটা কি বংশগত, তখন কিন্তু জেনেটিক বা এটা মানে জিনগত লেভেলে ত্রুটির কারণে কি আমার রোগটা হচ্ছে, জিনগত লেভেলে যদি ত্রুটি থাকে তাহলে সেটা কিন্তু ওষুধ দিয়ে কমবে না, তখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমাকে জিনটাই চেঞ্জ করে দিতে হবে, সেটা খুবই কস্টলি প্রসিডিওর, সেগুলো বিদেশে আছে। মানে এইভাবে কোনো রোগের ট্রিটমেন্ট করা হয়, কোনো রোগ ধরো কমছে না, তখন এইভাবে ট্রিটমেন্ট, তখন জেনেটিক অ্যানালিসিস করে দেখা হয় যে এটা বোধহয় জিনগত, মানে কোনো জিনের ত্রুটির জন্যই আমার লিভারে এই ফাংশনটা করছে না। ঠিক আছে, তাহলে এইগুলো হলো সেল বা জিন লেভেলের নিয়ে যে বিদ্যা। ঠিক আছে, তাহলে এখানে কিভাবে পেয়ে গেলাম সেল থেকে ডিএনএ কে, এটা কিন্তু একটা বেসিক জিনিস, এটা কিন্তু ভালোভাবে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এবার চলো আবার একটুখানি নোটসে চলে যাই। তারপরে দেখো এখানে নোটসে আমি যেটা বুঝিয়েছিলাম বইতে সংরক্ষণ, এটা এখানে নোটসে বলে দিয়েছে যে এক্সিটু শব্দেই পাচ্ছ যে এটা কোনো কি চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, এটা হলো এক্সিটু। এখানে এক্সিটুর মধ্যেই তোমাদের এই নোটসে এই শুক্রাণু, ডিম্বাণু, ভ্রূণ এটা দিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে ক্রায়ো প্রিজার্ভেশন, ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণের মধ্যে শুক্রাণু যে সংরক্ষণ করে রাখা হয়, মানে যারা ধরো শুক্রাণু উৎপাদন করতে অক্ষম, তারা এরকম স্পার্ম ব্যাংক থেকে শুক্রাণু নিয়ে তাদের ফার্টিলাইজেশন বা নিষেক ঘটাতে পারে। বা ডিম্বাণু, এরকম বিভিন্ন ব্যাংক এখন তৈরি হয়েছে, যেটাকে আমি বললাম, যেটা এখানে বলে দিয়েছিলাম না, -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আর লিকুইড নাইট্রোজেন এখানে, বা তরল নাইট্রোজেন এখানে ইউজ করা হয়, এটা কিন্তু ক্রায়ো সংরক্ষণ। হ্যাঁ,
ক্রায়ো সংরক্ষণ। এই শুক্রাণু, ডিম্বাণু এগুলো কিন্তু ভ্রূণ সব ক্রায়ো সংরক্ষণের মধ্যে যাচ্ছে। আর তোমাদের যে এক্সিটু সংরক্ষণ সেটার মধ্যে পড়ছে মেনলি চিড়িয়াখানা, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন। মানে চিড়িয়াখানা মানে কি, বাঘকে বনভূমি থেকে বের করে এনে চিড়িয়াখানায় সংরক্ষণ করা হচ্ছে, নির্দিষ্ট টাইমে খেতে পড়তে দেওয়া হচ্ছে। ঠিক আছে, চিড়িয়াখানায় দেখবে বাঘ যেখানে রাখা হয় সেখানে একটা জলাশয়ও থাকে। বাঘ এরকম জলাশয়ের চারদিক মানে জলাশয়ের নিকটে থাকতে ভালোবাসে। ঠিক আছে, এরকম বনে ঘুরতে গেলে দেখবে এগুলো তো মেনলি নকচার্নাল এনিমেল, মানে রাতে ওরা অ্যাক্টিভ হয়। এদের চোখে রড কোষের সংখ্যা বেশি। নকচার্নাল এনিমেল রাতে অ্যাক্টিভ থাকে আর দিনের বেলা এরা ঘুমায়। ঠিক আছে, এবার বাঘের সঙ্গে দেখা হওয়া মানে তো একটা খতরনাক কন্ডিশন আর কি। এবার সকালবেলা যখন তুমি ফরেস্টে ঘুরতে গিয়ে দেখবে যে এইরকম বাঘের পাগ মার্ক দেখতে পাবে, মানে বাঘের এরকম পায়ের চিহ্ন দেখতে পারবে। পাগ মার্ক মানে কোনো জলাশয়ের ধারে, মানে বনের মধ্যে দিয়ে তো জলাশয় থাকে আর কি, সেখানে এরকম পাগ মার্ক দেখতে পারবে। ঠিক আছে, তার থেকে বোঝা যাবে যে কালকে রাতে এখানে বাঘ এসছিল। বুঝতে পারছো? তাহলে এইগুলো মানে বনভূমিতেই বলছি। তাহলে বনভূমির বাইরে যখন আনা হচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে কিন্তু এক্সিটু। আর এখানে ইনসিটু সংরক্ষণ মানে যেই বনে যে থাকতে ভালোবাসে সরকারি সহযোগিতায় তাকে সেখানেই রেখে সংরক্ষণ। এখানে নাম দিয়ে মনে রাখবে যে এক্সিটু। এক্সিটু মানে কি এক্সিট, এক্সিট থেকে এক্সিটু এসেছে, তাই মনে রাখবে এটা হলো বাইরে এনে সংরক্ষণ। আর ইনসিটু, ইনসিটু দিয়ে মনে রাখবে ওটা ওই মধ্যেই সংরক্ষণ। ঠিক আছে, মানে বনভূমির মধ্যেই সংরক্ষণ, দ্যাট ইজ কল ইনসিটু। আর যদি বাইরে আনি এক্সিট থেকে নাম এসছে এক্সিটু। ঠিক আছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প দেখো, পশ্চিমবঙ্গের কয়েকটা অভয়ারণ্যের নাম এরকম প্রশ্নে আসে, তোমাদের এখানে যে সামারাইজ করে দেওয়া হয়েছে এরকম আসে। সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা প্রথমে বুঝিয়ে নিলাম যে মানে প্রথমেই যদি এরকম এক লাইন বলি, কোনো জিনিসই না এরকম এক লাইন করে পড়বে না, সবকিছু বিস্তারিত ভাবে পড়বে, তাহলে দেখবে তোমার মনে থাকবে। এখানে দেখো পশ্চিমবঙ্গের কয়েকটা অভয়ারণ্যের নাম কি, জলদাপাড়া, গরুমারা, সুন্দরবন। এরকম প্রধান গন্ডার সংরক্ষণ প্রকল্প কোথায় আছে? পশ্চিমবঙ্গের জলদাপাড়ায়। ঠিক আছে, এবার কুমির সংরক্ষণ প্রকল্প কোথায় আছে? সুন্দরবনের লথিয়ান দ্বীপে। হরিণ সংরক্ষণ, হরিণ বেথুয়া ডহরি, কেউ যদি নদিয়া ডিস্ট্রিক্টে যাও বেথুয়া ডহরিতে ঘুরে আসতে পারো। বেথুয়া ডহরি নদিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে, এখানে কিন্তু হরিণ আছে, হরিণ সংরক্ষণ করা হয় বল্লভপুরে। এবার ব্যাঘ্র সংরক্ষণ কোনগুলো? এগুলো তো সব ইনসিটু, এগুলো সব ইনসিটু। চিড়িয়াখানা হলো এক্সিটু, বুঝেছো? চিড়িয়াখানা এক্সিটু, যত তোমার অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক এগুলো সব ইনসিটু, মানে বনের মধ্যেই ওকে সংরক্ষণ করা হচ্ছে, এগুলো সব ইনসিটু। আর এক্সিটুর মানে মানে এই কটাই পড়বে, পৃথিবীতে যত চিড়িয়াখানা আছে, যত বোটানিক্যাল গার্ডেন আছে ওগুলো হলো এক্সিটু। আর যে কোনো বনভূমি মানে ইনসিটু। বনে তো বন্য প্রাণীরা থাকতে ভালোবাসে সরকারি সহযোগিতায়। মানে ধরো আফ্রিকার জঙ্গল, আফ্রিকার জঙ্গলে বাঘকে কেউ দেখবে না আর কি, ওকে নিজেই বাঁচতে হবে। আর এই যে আমি বলছি যে কনজার্ভ এলাকাগুলো, এখানে বাঘ খাবার না পেলে তাকে মানুষ গিয়ে খাবার দিয়ে আসবে। আর ঠিক আছে, মানে এরকম ভাবে যত্ন নেওয়া হবে। এই জন্য দেখো না ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন পরীক্ষা হয় বা কোন মানে নজরদারি করা, কোনো বাঘ যদি অসুস্থ হয় তার ট্রিটমেন্টের ব্যবস্থা থাকবে। সে সে যদি রোগগ্রস্ত হয়ে মরণাপন্ন হয় তাকে দেখাশোনা করা হবে। ঠিক আছে, বাঘ যেমন হরিণ ধরে খাবে, সেমনি বাঘ অসুস্থ হলে বন দপ্তর থেকে ওষুধ খাবার এগুলোও যাবে, কিন্তু বাঘকে ওই বনে রেখেই সংরক্ষণ করতে হবে, সেটা হলো ইনসিটু। ঠিক আছে, যত রকমের বনভূমি আছে সব ইনসিটু। আর চিড়িয়াখানা তো বনভূমি না, এটা একটা আর্টিফিশিয়ালি বা এখান থেকে অনেক ব্যবসায়িক মানে অনেক অর্থ উপার্জন করছে, এটা হলো এক্সিটু। মানে এখানেও কিন্তু বাঘের চিড়িয়াখানাতে ও কিন্তু বাঘের যত্ন নেওয়া হয় বাইরে এনে, মানে বাঘকে বনে না রেখে বাইরে এনে যত্ন নেওয়া হচ্ছে, সেই জন্য এক্সিট থেকে নাম এসছে এক্সিটু। ঠিক আছে, এরপর দেখো প্রাণী কল্যাণ আইন
অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাক্ট কিছু দেওয়া আছে, এরকম বিভিন্ন অ্যাক্ট গুলো এখানে তো দেওয়া আছে, ওগুলো তোমরা নেট থেকেও পড়বে। এই বন্য প্রাণী রিলেটেড কিছু অ্যাক্ট আছে, যে ওদের শিকার করা যাবে না, বা চোরা শিকারী যে ওরকম বনভূমিতে যে গাছ গাছাড়িগুলো থাকে, সেগুলো চোরা শিকারী তারা, মানে এটা আইনত দণ্ডনীয় অপরাধ, বিভিন্ন অ্যাক্ট আছে। ঠিক আছে, এই অ্যাক্টে বলা হয়েছে যে প্রাণীদের কল্যাণের জন্য নিম্নলিখিত সাধারণ যে যে বিষয়ের উপর নজর দেওয়া হয় সেগুলো হলো উপযুক্ত পরিবেশের দিক, সুষম খাদ্যের দিক, প্রাণীরা যাতে নিজেদের মতো আচরণ করতে পারে তার ব্যবস্থা, ব্যথা বাত রোগ প্রভৃতি মুক্তিকরণের দিক, যদি কোনো প্রাণী কোনোভাবে ভয় পায় তবে তাকে ভয় মুক্ত করা প্রয়োজন। ঠিক আছে, তাহলে এইটা হলো অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাক্ট 2006। তাতে এই বিষয়গুলোর উপর কিন্তু নজর দেওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এবার বলো যে এতক্ষণ যে পড়ালাম আর কিছু অসুবিধা আছে কিনা, তাহলে আমি আবার নেক্সট স্টেপে এগোবো। বলো যে কোনো বিষয়ে যদি অসুবিধা থাকে। হ্যাঁ, রেকর্ডিংটা অবশ্যই পাওয়া যাবে। ঠিক আছে, এগুলো রিলেটেড, আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা, এইগুলো রিলেটেড আরটুও পড়ে নেবে, যে এই যে ইভলিউশন, তাই না, এই ইভলিউশন রিলেটেড বিভিন্ন বিজ্ঞানী, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডারউইন আর ল্যামার্ক। ঠিক আছে, তাদের কথাও আমাদের পড়তে হবে। এই যে আমি এতক্ষণ বললাম যে কিভাবে অরিজিন অফ লাইফ, হ্যাঁ, তারপরে যে ইভলিউশন আছে, এখানে ডারউইন আর ল্যামার্ক সম্বন্ধে আমাদের কিন্তু একটু একটু জানতে হবে। এরা হলো বিভিন্ন প্রকৃতিবিদ, মানে প্রকৃতি নিয়ে গবেষণা করেছে। এরকম ডারউইন ল্যামার্ক এর লেখা বইয়ের নাম একটু পড়তে পারো, যে এগুলো কিন্তু আসতে পারে। মেনলি যেটা পড়ার সেটা বলে দিই, এরা মেনলি কাজ করেছে, এখানে দেখো একটু লিখে দিচ্ছি, মেনলি জৈব অভিব্যক্তি নিয়ে এই বিজ্ঞানীরা কাজ করেছে। জৈব অভিব্যক্তি মানে হলো অর্গানিক ইভলিউশন নিয়ে এরা মেনলি কাজ করেছে। ঠিক আছে, এবার এই বিজ্ঞানীদের নামের মধ্যে প্রথমেই যার নাম আসে সে হলো ল্যামার্ক। ল্যামার্কের লেখা বইয়ের নামটা পড়বে ফিলোজফিক জুওলজি। আর ওনার যে তত্ত্ব দিয়েছিল, অনেকগুলোই তত্ত্ব দিয়েছিল, পরিবেশের প্রভাব, মানে কোনো একটা ইভলিউশনের জন্য কে কে দায়ী। ইভলিউশন মানে এতক্ষণ ধরে যে পড়ালাম, মেরুদণ্ডী প্রাণী থেকেই অমেরুদণ্ডী এসেছে, এই ইভলিউশনের জন্য মেনলি কে দায়ী। ইভলিউশনের জন্য যাকে যাকে উনি দায়ী করেছিল সেটা হলো পরিবেশের প্রভাব, তারপরে ধরো অঙ্গের ব্যবহার অব্যবহার, অঙ্গের ব্যবহার অব্যবহার। ঠিক আছে, এই তারপরে ধরো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এই যে ল্যামার্কের তত্ত্বগুলোর কথা বলছি, এই ল্যামার্কের তত্ত্বগুলোর মধ্যে ব্যবহার অব্যবহারের সূত্র, আচ্ছা, এর যে সূত্রগুলো এখানে লিখছি, আর হলো নতুন প্রজাতির উৎপত্তি, নতুন প্রজাতির উৎপত্তি। এই যে ওনার সূত্রগুলো, তার মধ্যে যদি বলি যে কোনটা ইম্পর্টেন্ট বেশি,
সেটা হলো ব্যবহার অব্যবহারের সূত্র। অঙ্গের ব্যবহার অব্যবহার মানে যে অঙ্গ তুমি যত ব্যবহার করবে সেটা ততটা সক্রিয় হবে, আর যেটা ব্যবহার করবে না সেটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হবে। ঠিক আছে, যে ধরো দৌড়বিদ, সে কিন্তু ওটা নিয়ে অনুশীলন করছে এবং ওই অঙ্গটাই বেশি সক্রিয় হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে কাজ করলে মানে কাজ করা বা তুমি যত অ্যাক্টিভ থাকবে, এই যে তুমি যদি পড়াশোনা করো বা ধরো অনেক চাপ নিয়ে এখন এই কাজ করছো ওই কাজ করছো ওই কাজ করছো, তাতে কিন্তু তোমার কোনো ক্ষতি হচ্ছে না। তুমি যত যে অঙ্গটাকে কাজে লাগাবে সেটা কিন্তু তত সক্রিয় হবে, আর যেটাকে কাজে লাগাবে না সেটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হবে। আমাদের শরীরের এরকম একটা নিষ্ক্রিয় অঙ্গ কি? অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স হলো আমাদের নিষ্ক্রিয় অঙ্গ। লিখে দিই, অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স হলো নিষ্ক্রিয় অঙ্গ, কারণ পরিপাকের কোনো ভূমিকা নেই। ঠিক আছে, আগে যখন মানুষ কাঁচা মাংস খেত তখন এটা হয়তো কাজে লাগতো, কিন্তু এখন কিন্তু এর কোনো কাজ নেই, এটা নিষ্ক্রিয় অঙ্গে মানে বৃহদান্তের শেষে, বৃহদান্তের শেষে এরকম, এটা এরকম ভার্মিফর্মের একটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে কে? এই অ্যাপেন্ডিক্স। এটা হলো বৃহদান্তের শেষে একটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে অ্যাপেন্ডিক্স। তাহলে বলবে যে এই তাহলে অ্যাপেন্ডিক্স অপারেশন হয় কি করে? অ্যাপেন্ডিক্স অপারেশন হয় যখন এটা ইনফেকশন হয়, কোনো কারণে যদি এর মধ্যে ইনফেকশন হয় তখন এখান থেকে ইনফেকশন পার্শ্ববর্তী অঙ্গে ছড়াতে পারে, তখন ডাক্তার কি করে? এই অঙ্গটাই কেটে বাদ দিয়ে দেয়। তাতে কোনো অসুবিধা নেই, মানে তার মানে কোনো অসুবিধা নেই, কারণ এর পরিপাকে কোনো ভূমিকাই নেই। ঠিক আছে, তাহলে মানুষের এরকম নিষ্ক্রিয় অঙ্গ কি? অ্যাপেন্ডিক্স। এটা কিন্তু এরকম প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, তারপরে ধরো যে আমাদের যে লেজ, আমাদের যারা পূর্বপুরুষ তাদের লেজ ছিল, এখন সেই লেজটাই কক্সিস নামক নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। বুঝেছো? এই যে শিরদাঁড়ার নিচে, প্রত্যেকে হাত দাও, পিঠের শিরদাঁড়াটা বা মেরুদণ্ডটা যেখানে শেষ হচ্ছে সেখানে একটা উঁচু মতো জায়গা আছে কোমরে। ঠিক আছে, ওখান থেকেই কিন্তু আমাদের লেজ বেরোতো। এখন মানে লেজের তো আর কোনো কাজ নেই না, হাত পা দিয়েই তো মানুষ সব কাজ করে নেয়, তাই লেজটা অনেকদিন ওরকম করে অবিকৃত অবস্থাতেই থেকে যেত এবং কালক্রমে ওটা ছোট হতে হতে এই কক্সিস নামক নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে এরকম অনেক জিনিস আমরা পেয়ে যাব যার তত্ত্ব থেকে, সেটা হলো ল্যামার্ক, যিনি এই ব্যবহার আর অব্যবহারের সূত্র নামে একটা সূত্র দিয়েছিলেন। ঠিক আছে, সেরকমই আরেকজন বিজ্ঞানীকে ডারউইন অনেক তত্ত্ব দেন, তার মধ্যে ওনার মেন তত্ত্ব হলো প্রাকৃতিক নির্বাচনবাদ। ওনার অনেক কটা তত্ত্ব আছে, তার মধ্যে যেটা মেন সেটাই লিখছি, সেটা হলো প্রাকৃতিক নির্বাচনবাদ। এইগুলোই আসে, অন্য তত্ত্বগুলো যেহেতু ইম্পর্টেন্ট না সেগুলো আসে না। ডারউইনের তত্ত্বের মেন প্রতিপাদ্য বিষয় হলো প্রাকৃতিক নির্বাচনবাদ বা ন্যাচারাল সিলেকশন। ঠিক আছে, এরকম কতগুলো জিনিস তোমরা মনে রাখবে। এখানে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে, চলো আমরা এবার কিরকম টাইপের প্রশ্ন আসে সেটা নিয়ে একটুখানি আলোচনা করে নিই। প্রশ্নগুলোকে একটু দেখে নিই, তোমরা এই নোটটা পেয়েই যাবে, প্রশ্নগুলো একটু দেখে নি। দেখো, কোন উপযুগে প্রথম মেরুদণ্ডী জীবের বিকাশ ঘটে? এটা দেখো, কোন উপযুগে প্রথম মেরুদণ্ডী জীবের উদ্ভব ঘটে, কি হবে আনসার? আবার স্ক্রিন শেয়ারটা চলে যাচ্ছে বারবার। আচ্ছা, মুখে মুখেই স্ক্রিনটা না আসলে করা যাচ্ছে না, দাঁড়াও স্ক্রিনটাকে একবার শেয়ার করে নি। দেখো, কোন উপযুগে প্রথম মেরুদণ্ডী জীবের বিকাশ ঘটে? উত্তর হবে কি? আর্ডোভিসিয়ান যুগে। ঠিক আছে, এইগুলো একটু জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। পৃথিবীর আদিমতম কাল থেকে বর্তমান কাল পর্যন্ত সময়কে বলে, উত্তর হবে খ,
ভূতাত্ত্বিক, হ্যাঁ ভূতাত্ত্বিক কাল, একদম ঠিক বলেছো। পৃথিবীর আদিমতম কাল থেকে বর্তমান কাল পর্যন্ত সময়কে যতগুলো যুগে ভাগ করা হয়েছে সেই সংখ্যা হলো, পৃথিবীর আদিমতম কাল থেকে বর্তমান কাল পর্যন্ত সময়কে যতগুলো যুগে ভাগ করা হয়েছে তার সংখ্যা হলো 6টা। ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, নিউ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাক্ট, এটা এক্ষুনি পড়ালাম, কে বলতে পারবে? 2006, একদম সঠিক। 2006। দাঁড়াও, পেনটা একটু ডিস্টার্ব করছে, চার্জ শেষ হয়ে গেছে, মানে একটু চার্জ দিয়ে নি। আচ্ছা, 2006। পরেরটা দেখো, জীব সৃষ্টির প্রাথমিক উপাদান নয়, কোনটা নয়? জলীয় বাষ্প, একদম সঠিক উত্তর। হ্যাঁ। তারপরে 6 নাম্বার, জীব সৃষ্টির প্রাথমিক উপাদান, এখানে যেগুলো দিয়েছে তার মধ্যে হবে কি? ম্যাগনেসিয়াম। তার মধ্যে কি হবে? ম্যাগনেসিয়াম। তারপরে দেখো, কার্বোহাইড্রেট তৈরির উপাদান হলো কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। যে প্রাণীগুলি রাতে বেশি সক্রিয়, কোনটা? সব, সবগুলো। হোমোস্যাপিয়েন্স যে প্রজাতির বৈজ্ঞানিক নাম সেটি হলো মা। এটার একটা সাবস্পিসিসও বেরিয়েছে, মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমোস্যাপিয়েন্স স্যাপিয়েন্স। ঠিক আছে। আচ্ছা, তারপরে ডাইনোসরাসের অবলুপ্তির কালকে বলে জুরাসিক। এখানে আচ্ছা, আচ্ছা পরেরটায় দেখো, প্রথম মেরুদণ্ডী জীবের উদ্ভব হয়েছিল যে যুগে সেটি হলো অর্ডোভিশিয়ান। তারপরে দেখো, মৃতজীবী জীবের বিজ্ঞানসম্মত নাম হলো স্যাপ্রোটফাস। মৃতজীবী মানে কি? স্যাপ্রোটফাস। ঠিক আছে। তারপরে মৃতজীবী। তারপরে দেখো, আলোকজীবী জীবকে কি বলে? ফটোট্রপ, ফটোট্রপস। ঠিক আছে। এগুলো তো অ্যাকচুয়ালি সায়েন্সটা পুরো ইংলিশেই হয়, এখানে আমরা বাংলা মিডিয়ামে পড়ছি বলে, তোমরা তো জানো 12-এর পর সায়েন্স নিয়ে পড়লে ইংলিশেই পড়তে হয়, সেই জন্য ইংলিশ থেকে বাংলা করা হয়েছে, তো সেই জন্য এরকম একটু অসুবিধা হচ্ছে, ইংলিশটাকে মাথায় রেখেই আমাদের পড়তে হবে। আচ্ছা, কোনটি জীবকোষের অন্যতম উপাদান? না, কার্বোহাইড্রেট। ঠিক আছে, কার্বোহাইড্রেট। তারপরে ডিএনএর পুরো কথাটি হলো ডিঅক্সি, হ্যাঁ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। হুম। তারপরে প্রাথমিক খাদক হলো ব্যাং। ব্যাং না, হরিণ। কারণ গাছকে খাচ্ছে কে? গাছকে খাচ্ছে হলো হরিণ, ব্যাং। এটা হলো ধরো পোকা, পোকাকে খাচ্ছে ব্যাং, তাই না? গা আমি যদি ধরি কোনো গাছের পাতা খায় কে? কোনো পোকা, পোকাকে খাচ্ছে ব্যাং, কিন্তু গাছের পাতা ডিরেক্টলি খায় কে? হরিণ। তাহলে হরিণ কি? প্রাথমিক খাদ্য। যে জীবটি কৃষকের বন্ধু সেটি হলো, এটা তো তোমরা জানোই, খাদ্যের জন্য জীবকে নির্ভর করতে হয়। ঠিক করে দেখে বলো কি আনসার হবে। এ বি উভয়েরই উপর। হ্যাঁ, এ বি উভয়ের উপর। রেড ডাটা বুকে যেসব বিষয় রয়েছে সেগুলো হলো
হুম, লুপ্তপ্রায় জীব, রেড ডাটা বুক। ঠিক আছে, রেড বুক যে সংস্থা প্রকাশ করেছে সেটা হলো আইইউসিএন এর পুরো নাম জানো কেউ? হুম, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। মানুষের হাতে লুপ্তপ্রায় একটি প্রাণী হলো কৃষ্ণসার, হ্যাঁ। তারপরে অভয়ারণ্য হলো এই তো সুন্দর, বুঝতে পেরেছো। পশ্চিমবঙ্গে অভয়ারণ্য রয়েছে জলদাপাড়া। পশ্চিমবঙ্গে ব্যাঘ্র প্রকল্প রয়েছে সুন্দরবনে। সুন্দরবনে, ঠিক আছে। আচ্ছা, জীববৈচিত্র্যের জন্য সবগুলো অ্যাবসলিউটলি রাইট। সর্বভুক খাদক হলো যে সব খায়, অমনিভোরা। মানুষ। আচ্ছা, তারপরে প্রাথমিক খাদক হলো গরু। তারপরে দ্বিতীয় শ্রেণীর খাদক হলো, মানে যারা প্রথম শ্রেণীর খাদকদের খায়, কুকুর। হুম, আচ্ছা। যেমন ধরো কুকুর কি করে হচ্ছে বলতো? কুকুর কেন দ্বিতীয় শ্রেণীর খাদক? কুকুর কাকে খায়? মুরগিকে। হ্যাঁ, মুরগি কি খায়? পোকা। পোকাটা কি খায়? কোনো উদ্ভিদ। তাই তো। বোঝা গেল। পরেরটা দেখো। তৃতীয় স্তরের খাদক হলো মানুষ। মানুষ। ইকোলজি কথাটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। জিনের জন্য আহ, কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? হুম, হরগোবিন্দ খোরানা। উনি কি আবিষ্কার করেন? কি আবিষ্কার করেন? জেনেটিক কোডন। ঠিক আছে, জেনেটিক কোডন আবিষ্কার করেছিলেন। কোডন হলো ওগুলো ওই প্রোটিন সিনথেসিসে আছে, যেগুলো বলছিলাম ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, ওখানে পাওয়া যাবে আর কি। তারপরে দেখো কোন বিজ্ঞানী প্রথম ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেছিলেন? হুম। জীবজগতের রাসায়নিক গঠন তৈরি করতে সাহায্য করে সবগুলো, এতক্ষণ ধরে বললাম না সবগুলো, এগুলোকে কি বলা হয়েছিল? বায়োমলিকিউল। চার্জ নেই। আচ্ছা, বায়োমলিকুল ওটা লিখতে পাচ্ছি না। তারপরে চলো, বিয়োজক হলো উভয়, উভয়। বিয়োজক হলো উভয়। পশ্চিমবঙ্গে গন্ডার সংরক্ষণ প্রকল্প রয়েছে। বল। ইকোসিস্টেমে মানুষ এবং প্রাণী হলো
মানুষ এবং প্রাণী হলো উভয়ই উৎপাদক এবং খাদক। এটা একটু দেখতে হবে, আনসারটা মানে ঠিক নেই। ইকোসিস্টেমে মানুষ, হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ, ecosystem একটু গন্ডগোল আছে। পরেরটায় চলো, ইকোসিস্টেমের কাঠামো তৈরি হয়। সবকটা অপশন ভালোভাবে দেখো। উদ্ভিদ, প্রাণী ও মানুষের মধ্যে, ঠিক আছে? উদ্ভিদ, প্রাণী, মানুষের মধ্যে। সজীব বায়োটিক পরিবেশের মধ্যে রয়েছে। পুষ্টি স্তর অনুযায়ী মানুষের শ্রেণী হলো, যে বাস্তুতন্ত্র জীবভর বেশি সেটি হলো জঙ্গল। হুম। জঙ্গলে কি, জঙ্গলে বায়োডাইভার মানে জঙ্গলে অনেক প্রাণী কিন্তু বসবাস করে, ঠিক আছে? ওখানে বায়োডাইভার্সিটি সব থেকে বেশি জঙ্গলে। মানে জঙ্গলে ধরো একটা গাছ, একটা গাছের মধ্যে কত পোকা মাকড় মানে বাস করে, যে সেই জন্য হলে জঙ্গল হলো একটা আইডিয়াল বায়োডাইভার্সিটির এক্সাম্পল। তারপরে 42, ফান্ডামেন্টাল অফ ইকোলজি বইটির লেখক ওডাম। ঠিক আছে, ইকোলজির মানে মেন প্রবক্তাই হলেন ওডাম। জীবভরের একক জীবভর, ক্যালোরি তো শক্তি, জীবভর মানে ওয়েট, জীবভর মানে বায়োমাস, কিলোগ্রাম। জীবভর মানে বায়োমাস, ঠিক আছে? বায়োমাস কিন্তু কিলোগ্রাম। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের একক কিলো ক্যালোরি। শক্তি, শক্তি যখন আসছে তখন ক্যালোরি, কিলো ক্যালোরি। পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র হলো জলভাগ। হ্যাঁ, জলভাগের বাস্তুতন্ত্র। সাম্প্রতিককালে প্রাণীমণ্ডল অ্যাক্ট কত সালে হয়েছে? 2006। প্রাণী সঠিকভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন সবগুলো। ডায়নোসর কোন যুগে অবলুপ্ত হয়েছে বলে মনে করা হয়? সুস্থ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। হ্যাঁ হ্যাঁ, বিলুপ্ত অবলুপ্ত মানে কি বলতো, যে মানে ধরো এক্সটিংক্ট মানে সেটা হলো অবলুপ্ত। এবার রেয়ার, এরকম কতগুলো টার্মিনোলজি আছে। রেয়ার মানে যার সংখ্যা খুবই কমে এসেছে, ঠিক আছে? এইগুলো সবই কিন্তু এন্ডেঞ্জারের মধ্যে পড়ে, এন্ডেঞ্জার স্পিসিসের মধ্যে। বা ভবিষ্যতে 5 বছরের মধ্যেই অবলুপ্তর আহ, মানে অবলুপ্ত হয়ে যাবে, ঠিক ঠিক আছে? এরকম এন্ডেঞ্জার স্পিসিসের কতগুলো ভাগ আছে, রেয়ার, এক্সটিংক্ট, ভার্নারেবল, ঠিক আছে? এটা এটা নিয়ে অনেকটাই, মানে তার আন্ডারে কি কি আছে, প্রত্যেকটা কাকে বলে। রেয়ার, এখন শুধু টার্মিনোলজি গুলো খাতায় লিখে নাও, এটা নিয়ে আরেকটা ক্লাসে অনেকটা টাইম লাগবে বোঝাতে। এখন টার্মিনোলজি গুলো লিখে নাও। তো এই মুহূর্তে তো এখন আমি বোঝাতে পারছি না যেহেতু টাইম শর্ট, আমি অন্য সময় বুঝে দেবো, বা এইগুলো তোমরা যদি সার্চ করো নেটে তাহলেও পেয়ে যাবে। টার্মিনোলজি গুলো লিখে নাও, রেয়ার, এক্সটিংক্ট, ভার্নারেবল, ঠিক আছে? এন্ডেঞ্জার স্পিসিস দিয়ে সার্চ করলে এগুলো পেয়ে যাবে। এইগুলো একটুখানি দেখে নিও, এগুলো পুরোটা তার এক্সাম্পল দিয়ে আরেকটা ক্লাস লাগবে বোঝাতে গেলে, বুঝতে পারছো? আজকের ক্লাস তো এখন শেষের পথে।
সেই জন্য আর ওদিকটা যাচ্ছি না। এইগুলো টার্মিনোলজি গুলো বললাম, এগুলো তোমরা নেটে সার্চ করে বর্তমানে যদি কারুর চাহিদা থাকে তাহলে দেখে নিন। আচ্ছা, তারপরে সুস্থ সামাজিক সুস্থ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য প্রয়োজন সবগুলো। ঠিক আছে, প্রাকৃতিক পরিবেশের উপাদান হলো কোনটি পরিবেশের সঠিক উপাদান নয়? বাড়িমণ্ডল। কোনটি পরিবেশের পরভোজী নয়? আলোকজীবী। পরজীবী নয়, আলোকজীবী না, তারা তো সূর্যের আলো থেকে খাবার তৈরি করতে পারছে। মানুষ সৃষ্টির যুগ হলো মানুষ কোন যুগে হয়েছে? ম্যাসন হলো এক প্রজাতির হাতি। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে বইতে ক্ষতিকারক জীব প্রজাতি সমূহ লিপিবদ্ধ করা হয়েছে তাকে বলে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। ঠিক আছে।